আসসালামু আলাইকুম সবাইকে এন্ড গুড মর্নিং। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। একটু আমাকে লাইভে কমেন্ট করে জানাও যে অডিওর ভিডিও ক্লিয়ার কিনা, তাহলে আমরা ক্লাসটা স্টার্ট করব। আচ্ছা, অলরেডি সবাই কমেন্ট করছো যে ক্লাস ক্লিয়ার আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ক্লাসটা স্টার্ট করি। ঠিক আছে, দেখো আমাদের আজকের পড়ানোর টপিক হচ্ছে হাইড্রা। অনেকের কাছে পছন্দের একটা অধ্যায়, কারণ হচ্ছে অনেকের ভালো লাগে না, অনেকের কাছে পছন্দের অধ্যায় কারণ এখান থেকে হচ্ছে রিটেন পরীক্ষায় কোশ্চিন কমন আসতো। লুপিং সামারসল্টিং এর পার্থক্য পড়লে অথবা হচ্ছে যে নেমাটোসিস নিউরোসাইটের গঠন পড়লে একটা দুইটা কোশ্চিন কমন আসতো, যে কারণে এই অধ্যায়টা অনেকেই পড়ে। আচ্ছা, অ্যাডমিশনের জন্য এটা একটা ইম্পর্টেন্ট অধ্যায়, কেন সেটা পরে বলবো। দেখো আজকে আমরা ক্লাসে কি করব, আজকে আমরা ক্লাসে হচ্ছে হাইড্রা চ্যাপ্টারটাকে 3টা ভাগে ভাগ করে পড়বো। পাশাপাশি যে প্যারালালি আলিম স্যারের বই বা অন্যান্য বই যে ইনফরমেশন আছে, ভয় পাওয়ার কিচ্ছু নাই। 8 থেকে 10টা ইনফরমেশনে একটু চেঞ্জ, এই অধ্যায়ের সাথে সাথে ওই ইনফরমেশনগুলো আমরা সাথে সাথে পড়ে ফেলবো। আচ্ছা, আমার পরিচয় তো আগে একবার দিয়েছি। আমার নাম অনন্যা সালাম সমতা, ঢাকা মেডিকেল কলেজ K74 ব্যাচ। আচ্ছা, দেখো হাইড্রা কেন পড়তে হবে। দেখতেই পাচ্ছ 2001 সাল থেকে 19 সাল পর্যন্ত হাইড্রা থেকে আসা কোশ্চেনের মোট সংখ্যা হচ্ছে 18টা। তার মানে বুঝতেই পারতেছো কমপক্ষে প্রত্যেক বছর একটা করে কোশ্চিন আসছে। তার মানে এই অধ্যায়টা যদি তুমি পড়ো তাহলে সম্ভাবনা আছে যে একটা কোশ্চিন তোমার অলরেডি কমন আসবে। খেয়াল করো, সব থেকে বেশি কোশ্চিন আসছে নেমাটোসিস টপিকটা থেকে, এরপরে আসছে হাইড্রা জনন আর চলন থেকে। তার মানে হাইড্রা যখন আমরা পড়বো, ইম্পর্টেন্ট টপিক হচ্ছে হাইড্রা থেকে মেইনলি 3টা টপিক খুব বেশি ইম্পর্টেন্ট। বাকিগুলোর পাশাপাশি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নেমাটোসিস্ট, হাইড্রার চলন, হাইড্রার জনন। তো আজকে আমরা পড়ার জন্য হাইড্রা অধ্যায়টাকে 3 ভাগে ভাগ করে পড়বো। ফার্স্টে হচ্ছে হাইড্রার পরিচিতিটা। হাইড্রার পরিচিতির মধ্যে আমাদের থাকবে হচ্ছে হাইড্রার যে গঠন, তারপর হচ্ছে হাইড্রার বহিত্বক বা অন্তত্বকের কোষসমূহের কাজ আর হচ্ছে কাজগুলার গঠন, আর হাইড্রার গঠন আর পাশাপাশি নাম পরিচিতি। এটা হচ্ছে হাইড্রার পরিচিতি। এরপর থাকবে তোমাদের জন্য ইম্পর্টেন্ট যে টপিকটা নেমাটোসিস্ট, ওইটা পড়তে হবে। ওখান থেকে সবচেয়ে বেশি সংখ্যক কোশ্চেন আসে। মানে নেমাটোসিস্টের প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। তুমি আর যা কিছু পড়তে পারো না পারো, নেমাটোসিস্ট তোমাকে ভালোভাবে পড়তেই হবে। পাশাপাশি হচ্ছে থার্ড যে সেটা হচ্ছে আমরা হাইড্রার চলন আর জননটা পড়ে ফেলবো। আরেকটা ছোট্ট টপিক আছে, সেটা হচ্ছে মিথজীবিতা। বাদ বাকি যে টপিকগুলো সেটা হাইড্রার পরিচিতির মধ্যে চলে আসে। আচ্ছা, তাহলে দেখো আমরা ক্লাস স্টার্ট করি। যাদের কোনো কোশ্চেন আছে, কোনো সমস্যা আছে, তারা এখানে লাইভে কমেন্ট করে জানাতে পারো, অথবা হচ্ছে প্রবলেম সলভিং যে বক্স আছে জুওলজির, ওখানে তোমরা কমেন্ট করবা। কারো যদি কোনো সমস্যা হয় আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, ফার্স্টে দেখো আমরা হাইড্রা পরিচিতিতে আসি। দেখতেই পাচ্ছ একটা 9 মাথাওয়ালা সামথিং দৈত্য। হাইড্রার নামকরণটা কিভাবে হয়েছিল আমরা সেই ইতিহাসটা যদি দেখতে যাই, তাহলে দেখা যাবে যে হাইড্রা নামে একটা ড্রাগন, ওকে যতবার বধ করার চেষ্টা করতো, ওর একটা মাথা কাটলে ওর ওখানে 2-3টা মাথা গজাইতো। ঠিক আছে, দেখা যেত যে একটা যে দৈত্যটা ছিল, ওকে দানবটা ছিল, তাকে কোনোভাবেই মারা যেত না। এবং হাইড্রারও অনেকটা সেম। হাইড্রাকেও কিন্তু তুমি যদি এক জায়গায় কাটো, সেক্ষেত্রে হাইড্রার কিন্তু আবার 2-3টা মাথা গজাবে ওখানে। হাইড্রার মৃত্যু নাই। একটা কথা লেখা আছে বই যে হাইড্রার স্বাভাবিক কোনো মৃত্যু নাই। ওকে তুমি মারার চেষ্টা করবা, ওকে এক জায়গায় কাটলে ও আরো 2-3 জায়গায় গজায় যাবে। এ কারণে হচ্ছে এই দানবটার সাথে অথবা এই ড্রাগনটার সাথে মিল রেখে এই প্রাণীর নামটা দেওয়া হয়েছিল হাইড্রা, যাকে পরে হচ্ছে এই ড্রাগনটাকে পরে হারকিউলিস হচ্ছে বধ করে, যেটা তোমার বই একদম ফার্স্ট প্যারায় একটা সংক্ষিপ্ত আলোচনা করা আছে বইয়ের ফার্স্ট পাতায় হাইড্রা চ্যাপ্টারের। আর ওখানেই তোমার আবিষ্কারকের নাম এবং যে হচ্ছে নামকরণ করে তার নাম লেখা আছে, যেটা মনে রাখার জন্য আমরা পড়বো আই লিনা। আই লিনাতে কি বোঝায় দেখো, আইতে হচ্ছে আবিষ্কারক, আবিষ্কারক হচ্ছে কে, আব্রাহাম ট্রেমলে। আর লিনিয়াস হচ্ছে নামকরণ করে। দুইটার মধ্যে প্যাচ বাঁধা বানা, কে নামকরণ করে কে হচ্ছে আবিষ্কার করে, দুইটা মনে রাখার জন্য এই ছন্দটা দেয়া। তুমি লিনা মনে রাখতে পারো, অথবা যেটাই মনে রাখো, আবিষ্কারকের দিয়ে হচ্ছে আব্রাহাম ট্রেমলে। ফার্স্ট পাতায় চলে যায় স্টার্টিং এ, যেটা বলছিলাম। যারা দেখতে পাচ্ছ না, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। ফার্স্টে হচ্ছে যারা, তারপরও কোনো সমস্যা হলে
চেষ্টা করবা সামনে বই রাখতে, তাছাড়াও সবগুলোর পিডিএফ চেকটি ক্লাস শেষে দিয়ে দেওয়া হবে, চিন্তার কারণ নাই। দেখো যেটা বলছিলাম যে হাইড্রার নামকরণের ইতিহাসটা দেখো, এখানে ফার্স্টেই নামকরণের ইতিহাস লেখা আছে যে গ্রিক রূপকথা 9 মাথাওয়ালা ড্রাগনের নাম অনুসারে হাইড্রার নামকরণ করা হয়। ড্রাগনের একটা মাথা কাটলে তার বদলে 2-3টা মাথা গজাইতো। আচ্ছা, ফার্স্টেই হাইড্রা কয় স্তরী? হাইড্রা হচ্ছে দ্বি-স্তরী প্রাণী, ডিপ্লোব্লাস্টিক। ফার্স্ট চ্যাপ্টারে আমরা পড়ে আসছি। আই থিঙ্ক ফার্স্ট চ্যাপ্টারের যে হাইড্রাটা একটু ইজি, ফার্স্ট চ্যাপ্টারের মতো এতটা বোরিং না। হাইড্রাটা মনে রাখা একটু ইজি, আর আমরা ভালো করে যেহেতু এইচএসসি টাইমে পড়ি, কলেজ লাইফ অন্তত পড়ে জন্য এটা একটু মনে থাকে। এখান থেকে এই ফার্স্ট প্যারা থেকে জাস্ট একটা দুইটা ইনফরমেশনই লাগবে, সেটা হচ্ছে নামকরণ কে করে আর আবিষ্কার কে করে। যেটা ফার্স্টে পড়াই ফেললাম যে আব্রাহাম ট্রেমলে আর হচ্ছে ক্যারোলাস লিনিয়াস নামকরণ করে। আবিষ্কারকের পাশাপাশি আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে পুনরুৎপত্তি ক্ষমতার আবিষ্কারকও কিন্তু আব্রাহাম ট্রেমলে। বিজ্ঞানীগুলোর নাম পরে আমি একসাথে লিখে দিয়েছি, এখন এখান থেকে দেখো। ফার্স্টেই দেখো লেখা আছে যে হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা আবিষ্কার করে কে? আব্রাহাম ট্রেমলে। আব্রাহাম ট্রেমলে হাইড্রা আবিষ্কারও করে, আর ক্যারোলাস লিনিয়াস হচ্ছে নামকরণ করে। এরপর বাংলাদেশে হাইড্রার বিভিন্ন প্রজাতি, এই টপিকটা, এই প্যারাটা তুমি এটা নিচেই পাবা। একটা হাইড্রা উল্টা হয়ে ঝুলতেছে, তোমার বই এরকম একটা চিত্র আছে, হাইড্রা উল্টা হয়ে ঝুলতেছে, এরকম একটা চিত্রের পাশে দেখবা হাইড্রার বাসস্থান ও স্বভাব লেখা আছে। এখন বাংলাদেশে হাইড্রার বিভিন্ন প্রজাতি আর বাসস্থান ও স্বভাব থেকে তোমাকে কি কি পড়তে হবে? আচ্ছা, বাংলাদেশে হাইড্রার বিভিন্ন প্রজাতি থেকে তোমাকে পড়তে হবে সেটা হচ্ছে পৃথিবীতে হাইড্রার প্রজাতি সংখ্যা কত? লেখা আছে এখানে 40টার মতো। কিন্তু যখন তোমাদেরকে কোশ্চেন করা হয় বাংলাদেশে হাইড্রার প্রজাতি সংখ্যা কত, তোমরা এই দুইটা উল্টা পাল্টা করো। তোমরা 3-এর জায়গায় 40 দাও, 40-এর জায়গায় 3 দাও। এই জায়গাটা একটু খেয়াল করে পড়তে হবে। তোমরা কোথায় ভুল করো সেটা আমি বলে দিচ্ছি, সেই জায়গাগুলো এরপর থেকে খেয়াল করে পড়বা। এটা হচ্ছে একটা জায়গা যেখানে যে দুইটার সময় তোমরা হচ্ছে উল্টা পাল্টা করো। পৃথিবী অবভিয়াসলি বড়, বাংলাদেশ একটা ছোট দেশ, সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশে প্রাপ্ত হাইড্রার সংখ্যা কম হবে। তাহলে যখন তোমাকে বলতে হবে বাংলাদেশে হাইড্রার প্রজাতি সংখ্যা কত, তখন তোমার আনসার হবে 3। যখন তোমাকে বলা হবে পৃথিবীতে কয়টা, তখন তোমার আনসার হবে কত? 40। বাংলাদেশে প্রাপ্ত 3 প্রজাতির হাইড্রার আবার 1, 2, 3 দিয়ে দেখো কালার এবং নামগুলা লেখা আছে, এটা মুখস্থ করে ফেলতে হবে। যে বাদামি বর্ণের হাইড্রা অলিগ্যাকটিস, অলিগ্যাকটিসেরই কিন্তু আরেকটা নাম হাইড্রা ফুচকা, তোমাদের অনেক প্রিয় একটা খাবার। তারপর হচ্ছে সবুজ বর্ণের কি? হাইড্রা ভিরিডিসিমা, আর হচ্ছে বর্ণহীন বা হলুদ বাদামি হাইড্রা ভালগারিস। এখানে জাস্ট একটা ইনফরমেশন আলিম স্যারের বই একটু আলাদা, এই জিনিসটা আলাদা করে মনে রাখতে হবে। সেটা হচ্ছে আলিম স্যারের বই হাইড্রা ভালগারিসের বর্ণ দেয়া কমলা লাল বর্ণ, তোমার আজমল স্যারের বইয়ে দেয়া বর্ণহীন। এই ইনফরমেশনটাই এই দুই বই একটু মিলে না, আর বাকি ইনফরমেশন কোনো চেঞ্জ নাই। বাকি সব ইনফরমেশন চেঞ্জ, জাস্ট এটা একটু আলাদা করে মনে রাখতে হবে এই অধ্যায় থেকে যে আলিম স্যারের বই হাইড্রা ভালগারিসের কালারটা হচ্ছে কমলা লাল বর্ণ। এখন তোমার কোশ্চিন হচ্ছে তাহলে আপু দুইটাই যদি অপশনে থাকে আমি কোনটা দাগাবো? অবশ্যই আজমল স্যার যেহেতু ফার্স্ট প্রায়োরিটি, তুমি আজমল স্যারটাই ফার্স্টে দাগাবা, যদিও দুইটা অপশনে একসাথে থাকার কথা না। তারপরে বলে তো তুমি বুঝতেই পারতেছো যে তুমি হচ্ছে বর্ণহীন দাগাবা, আর বর্ণহীন যদি না থাকে সেক্ষেত্রে তুমি কমলা লাল দাগাবা। বাকি আর কোনো ইনফরমেশন এভাবে চেঞ্জ নাই, জাস্ট এই ইনফরমেশনটাই একটু চেঞ্জ। এরপর হচ্ছে তোমাকে হাইড্রার বাসস্থান ও স্বভাব পড়তে হবে। হাইড্রা উল্টা হয়ে ঝুলতেছে মানে বুঝতেই পারতেছো, এখানে দেখো থার্ড লাইনেই লেখা আছে হাইড্রা নিম্নমুখী হয়ে ঝুলে থাকে, এটা তো তোমার চিত্র দেখে এমনি মনে থাকবে। বাকি যে বাসস্থান স্বভাব সেগুলো মনে রাখার জন্য আমরা পড়বো হচ্ছে ম কথাটা। হাইড্রার স্বভাব মনে রাখার জন্য তোমার বই এই প্যারার পাশে তুমি ম কথাটা লিখবা। মতে কি বোঝায়? দেখো ম দিয়ে হাইড্রার বাসস্থান স্বভাব পুরাটা পড়ে ফেলা যায়। মতে মুক্তজীবী, মতে মিঠা পানিতে থাকে, মতে মাংসাশী, মতে হাইড্রা মুখলোদগম করে। শেষ। দেখো একটা ম কথাটা দিয়েই তুমি হাইড্রার বাসস্থান স্বভাব পুরাটা পড়ে ফেলতে পারবা। জাস্ট আলাদা করে একটা লাইন পড়বা। এখানে দেখো নিচ থেকে 4 নাম্বার যে লাইনটা হাইড্রার মুকুলোদ্গম, এর উপরের লাইনটা দেহ প্রাচীরের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় শ্বসন ও রেচন সম্পন্ন করে, এই লাইনটা একটু আলাদা করে পড়বা। দেহ প্রাচীরের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় শ্বসন ও রেচন সম্পন্ন করে। আচ্ছা, এখন শ্রেণীতাত্ত্বিক অবস্থানটা। হাইড্রার ক্ষেত্রে শ্রেণীতাত্ত্বিক অবস্থানটা পড়তে হবে, ইজি আছে, তুমি পড়লেই পারবা। অবশ্যই কিংডম অ্যানিমেলিয়াই হবে, যেহেতু প্রাণী নিয়ে আমরা কথা বলছি। ফাইলামটি কি? ফাইলাম হচ্ছে নিডারিয়া, তুমি আগে থেকেই জানো হাইড্রা নিডারিয়া, তুমি ফার্স্ট অধ্যায়ে পড়ে আসছো। ক্লাসটা কি? ক্লাস হচ্ছে হাইড্রোজোয়া। দেখো নামটা তুমি ইজি একটু মনে রাখলে মনে করতে পারবা, হাইড্রা তো সামনে হাইড্রো থাকবে, লাস্ট হচ্ছে জোয়া।
ক্লাসটা তার মানে জোয়া অর্ডারটা কি, অর্ডারের লাস্টে সবসময় কিন্তু এরকম সাইনই বসে যে অর্ডার আইডি এ থাকে সাধারণত। ঠিক আছে, তাহলে দেখো দেখো অর্ডার ফ্যামিলি এই দুইটার মধ্যে প্যাচ লাগাই ফেলবা না, একটু পড়লে আর বাকি সবগুলোর সামনে তো হাইড্রার জন্য হাইড্রো কথাটা লিখাই আছে, এইটা একটু পড়বা, শ্রেণীতাত্ত্বিক অবস্থানটা হাইড্রা থেকে লাগবে। এখন ফার্স্ট অধ্যায়ে কিন্তু আমরা শ্রেণীতাত্ত্বিক অবস্থা স্কিপ করে গিয়েছিলাম, কারণ ফার্স্ট অধ্যায়ে আমাদের শ্রেণীতাত্ত্বিক অবস্থানগুলো লাগবে না, ওখানে ব্যবহারিক অংশে অনেকগুলা প্রাণী মোটামুটি 10 পৃষ্ঠা ধরে খালি শ্রেণীতাত্ত্বিক অবস্থানে লেখা আছে, এর জন্য কি তুমি সবগুলো শ্রেণীতাত্ত্বিক অবস্থান পড়ে ফেলবা? ওগুলা পড়তে হবে না, ওখান থেকে বৈজ্ঞানিক নাম আর হচ্ছে বৈশিষ্ট্যগুলা পড়তে হতো মেইন। বাট হাইড্রার ক্ষেত্রে হচ্ছে তোমার শ্রেণীতাত্ত্বিক অবস্থানটা পড়তে হবে। হাইড্রা রুই মাছ বা ঘাসফুল এই সেকেন্ড চ্যাপ্টারে যেগুলো দেওয়া আছে এটা একটু পড়তে হয়, জাস্ট একটু রিডিং দিয়ে পড়বা। আচ্ছা, হাইড্রার বাহ্যিক বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট টপিক। হাইড্রার বাহ্যিক বৈশিষ্ট্যে খেয়াল করো, এখানে লাস্ট লাইনে হাইড্রার উচ্চতা এবং হাইড্রা কতখানি চওড়া সেটা লেখা, যে হাইড্রা হচ্ছে 10 থেকে 30 মিলিলিটার পর্যন্ত লম্বা এবং 1 মিলিমিটার চওড়া। এখানে তোমাদেরকে অপশনটা চেঞ্জ করে সেন্টিমিটারে দিয়ে ফেলে, তখন তোমরা কনফিউজড হয়ে যাও। যখনই তোমাদেরকে দেয় হাইড্রা সত্য মিথ্যাতে দেয় হাইড্রা কি 1 থেকে 3 সেন্টিমিটার, তখনই তোমরা কনফিউজড হয়ে ওটা ভাবো যে ওটা ভুল। 10 থেকে 30 মিলিমিটার মানে তো 1 সেন্টিমিটারই, সরি 1 থেকে 3 সেন্টিমিটারই। আর প্রায় 1 মিলিমিটার চওড়া মানে কি 0.1 সেন্টিমিটার। সেক্ষেত্রে তোমরা এইটাও পাশাপাশি মনে রাখবা যে 10 থেকে 30 মিলিমিটার না লিখে কিন্তু অপশানে 1 থেকে 3 সেন্টিমিটারও লেখা থাকতে পারে, অথবা 0.1 সেন্টিমিটারও লেখা থাকতে পারে, এই জায়গাতে ভুল করবা না। ওইটা সেমই, জাস্ট আমি একসাথে লিখে দিয়েছি বাংলাদেশের প্রাপ্ত সব প্রজাতির সংখ্যা, এখানে নাজমুল স্যারের বইয়ের 3টা লেখা, আলিম স্যারের বইয়ের হচ্ছে এক্সট্রা 2টা ছিল, সেটা এখানে লিখে দেয়া। ঠিক আছে, বাদ বাকি সব হচ্ছে সেম। এই 3টা তোমার বই লেখা আছে, বাদ বাকি যেটা বলছিলাম যে হাইড্রা ভালগারিসের কালার আলিম স্যারের বই কমলা লাল বর্ণটা দেয়া, আর এক্সট্রা একটা নাম দেয়া ছিল পেলমাটো হাইড্রা অলিগ্যাকটিস, সেটা হচ্ছে বাদামি কালার। বাদ বাকি সব সেম, তোমার একসাথে পড়ার সুবিধার জন্য স্লাইডে একসাথে করে দেয়া আছে। আচ্ছা, হাইড্রার বাহ্যিক বৈশিষ্ট্যে আসি। দেখো হাইড্রাকে কয় ভাগে ভাগ করা যায়? হাইড্রাকে দেখো কয় ভাগে ভাগ করা যায়, হাইড্রার চিত্রটা খেয়াল করো। ফার্স্টেই দেখো হাইড্রার একটা মুখের মতো, তাই না, মাউথ মুখের মতো, এরপর হাইড্রার একটা বডি দেয়া, আর নিচে হচ্ছে বেসাল ডিস্ক বা পাদচাকতি বা পদতল যেটা বলা হয়। ফার্স্ট আমাদের মতোই সেম, আমাদের ফার্স্টে কি আছে, একটা মাথা আছে, তারপর বডি, তারপর হচ্ছে নিচে পা। হাইড্রার মাথাটা কি, মাথাটাকে সাধারণত আমরা হাইপোস্টোম বলে থাকবো, আর পা হচ্ছে পাদচাকতি বা হচ্ছে পদতল। তাহলে দেখো হাইড্রার হাইপোস্টোমের কাজ কি? হাইপোস্টোমের কাজ হচ্ছে তোমার মুখের যা কাজ তাই কাজ, খাদ্য হচ্ছে গ্রহণ করবে, এবং সাথে সাথে হাইড্রা আরেকটা কাজও করে থাকে, খাদ্য নিষ্কাশনও করে। হাইপোস্টোমের সাহায্যে যেমন খাদ্য আমরা যেমন মুখ দিয়ে খাই, হাইড্রা কিন্তু ডাবল কাজ করে, হাইড্রা খাদ্য গ্রহণও করবে আবার খাদ্য নিষ্কাশনও করবে। দেহকাণ্ডের মধ্যে 3টা জিনিস তাকে আলাদা করে মনে রাখতে হবে, সেটা হচ্ছে দেখো কোষিকা, মুকুল, জননাঙ্গ। কোষিকা এই যে দেখতেই পাচ্ছ সাধারণত 6 থেকে 10টা থাকে, বডিতে মুকুলও আছে, আবার হচ্ছে জননাঙ্গ আছে। এই যে ডান পাশে একটা মুকুলের ছবি, আবার হচ্ছে জননাঙ্গের ছবি, তার মানে দেহকাণ্ডে কি থাকে, 3টা জিনিস থাকে। এই 3টা জিনিস মনে রাখার জন্য আমরা লিখেছি কামিজ। কামিজ কথাটা লিখছি, কতে হচ্ছে কোষিকা, মতে মুকুল, বর্গজাতে হচ্ছে জননাঙ্গ, আর পদতল বা পাদচাকতি থেকে পাদচাকতির কাজ পড়তে হয়। তাহলে হাইড্রার দেহকে কয় ভাগে ভাগ করা যায়? মেইনলি 3 ভাগে ভাগ করা যায়, হাইপোস্টোম, দেহকাণ্ড, আর হচ্ছে পাদচাকতি বা পদতল। আর দেহকাণ্ডকে আবার 3 ভাগে, 3টা জিনিস থাকে দেহকাণ্ডে, সেটা মনে রাখার জন্য আমরা লিখেছি কামিজ। কোষিকা, মুকুল, জননাঙ্গ। তোমাদেরকে যখন বলা হয় যে কোনটা হাইড্রার দেহের প্রধান অংশ না, এটা বলে যখন হাইপোস্টোম, দেহকাণ্ড, পাদচাকতির সাথে কোষিকা, মুকুল, জননাঙ্গ অপশন দিয়ে ফেলা হয়, তোমরা কনফিউজড হয়ে যাও। দেখো প্রধান অংশ কিন্তু 3টা, প্রধান অংশ হচ্ছে হাইপোস্টোম, দেহকাণ্ড, পাদচাকতি বা পদতল। কোষিকা, মুকুল, জননাঙ্গ কিন্তু দেহকাণ্ডের ভেতরে, এটা কিন্তু প্রধান অংশ না। প্রধান অংশ 3টা, কোষিকা, মুকুল, জননাঙ্গ দেহকাণ্ডের ভিতরে। এটা তোমার বইয়ের যেটা আলাদা করে লেখা আছে সেটাই আমি ছকের সাহায্যে আমি লিখে দিয়েছি, ছক থেকে পড়ে ফেলো। ইজি, জাস্ট একটু দেখো কোন কি করতে হবে। হাইপোস্টোমের ফার্স্টে কি লেখা আছে, গঠনটা লেখা আছে, চূড়ায় বৃত্তাকার মুখচিত্র বিদ্যমান থাকে। অবশ্যই হাইপোস্টোমের কাজ তো মুখের মতো মুখচিত্রই থাকবে। সংকোচন প্রসারণ ছিল, যে আমরা মুখ দিয়ে কথা বলছি, সংকোচন প্রসারণ হচ্ছে সেম। কাজটা কি দেখো, মুখচিত্র পথে খাদ্য গৃহীত ও অপাচ্য অংশ বহিষ্কৃত হয়। মুখচিত্র মতনই কাজ, জাস্ট হাইড্রার ক্ষেত্রে হচ্ছে হাইড্রার খাদ্য গ্রহণও করবে, আবার অপাচ্য অংশ বহিষ্কৃতও হবে।
দেহকাণ্ডে তিনটা জিনিস থাকে, তিনটা আলাদা বক্সে লেখা কোর্সিকা, মুকুল, জননাঙ্গ। কোর্সিকার থেকে তোমাকে কি পড়তে হবে? কোর্সিকা থেকে পড়তে হবে কোর্সিকার সাধারণত সংখ্যা কয়টা, 6 থেকে 10টা। আর কোর্সিকাতে কি থাকে? ছোট ছোট টিউমারের মতো নেমাটোসিস্ট ব্যাটারি থাকে। কাজটা কি দেখো, কোর্সিকা ও নেমাটোসিস্ট পারস্পরিক সহযোগিতায় আহার সংগ্রহ, চলন, আত্মরক্ষায় অংশ নেয়। তাহলে যেখানেই তিনটা অপশন আছে খুব ইজিলি আরেকটা অপশন বানিয়ে ফেলে কিন্তু কোশ্চেন তৈরি করে ফেলা যায়। এজন্য তিনটা অপশন আলাদা জায়গা অবশ্যই ভালোভাবে পড়া লাগবে। কোর্সিকা ও নেমাটোসিস্টের কাজ তিনটা পড়ে ফেলবা। মুকুল হচ্ছে, মুকুল কোন ঋতুতে বেশি হয় সেটা লেখা আছে এখানে, গ্রীষ্মকালে। সেটা হচ্ছে গ্রীষ্মকালে সবচেয়ে বেশি হয়, বাট বাকি ঋতুতেও কিন্তু হয়। আচ্ছা, জননাঙ্গর ক্ষেত্রে জননাঙ্গের উপরে শুক্রাশয় নাকি নিচে ডিম্বাশয়, এই কথাটা মনে রাখার জন্য আমরা একটা কথা মনে রেখেছি, সেটা হচ্ছে নিডি। জননাঙ্গের ক্ষেত্রে নিডি কথাটা দিয়ে মনে রাখবা, নিচে ডিম্বাশয়। জননাঙ্গর কাজ কি? জননাঙ্গ যৌন জননে অংশগ্রহণ করে, সহজ। পদতল বা পাদচাকতি থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে পদতল বা পাদচাকতির কাজ পড়তে হবে। পদতল বা পাদচাকতির কাজ হচ্ছে তিনটা, মনে রাখার জন্য আমরা লিখবো চলো। চতে চলন, লতে লেগে থাকা, ভতে ভেসে থাকা। পদতল বা পাদচাকতির কাজ মনে রাখার জন্য দেখো আমরা লিখবো চলো। চতে চলন, লতে লেগে থাকা, ভতে ভেসে থাকা। চলন কি চলন সম্পন্ন করে? গ্লাইডিং চলন সম্পন্ন করে। লেগে থাকে কিভাবে? হাইড্রা কোনো তলের সাহায্যে আঠালো রস ক্ষরণের মাধ্যমে লেগে থাকে আর বুদবুদ সৃষ্টি করে ভাসতে সাহায্য করে। তাহলে আবার আসো, দেখো যে আমরা হাইড্রার মোটামুটি আমরা হাইড্রার বাহ্যিক গঠনটা কি পড়লাম, সেটা হচ্ছে হাইড্রার দেহকে কয় ভাগে ভাগ করা যায়? হাইড্রার দেহকে 3 ভাগে ভাগ করা যায়, তাই না? কি কি ছিল? হাইপোস্টোম, দেহকাণ্ড, পদতল বা পাদচাকতি। হাইপোস্টোমটা কেমন হবে? হাইপোস্টোম হবে মুখের মতো, জাস্ট মুখে যেভাবে খাদ্য আমরা গ্রহণ করি, আর হাইড্রার ক্ষেত্রে খাদ্য গ্রহণ প্লাস নিষ্কাশন, এটা হচ্ছে হাইপোস্টোমের কাজ। আর কিছু লাগবে না হাইপোস্টোম থেকে। দেহকাণ্ডের ক্ষেত্রে কি? দেহকাণ্ডে 3টা জিনিস থাকবে, কোর্সিকা, মুকুল, জননাঙ্গ। কোর্সিকার সংখ্যা কয়টা? 6 থেকে 10টা। কোর্সিকাতে কি থাকবে? নেমাটোসিস্ট ব্যাটারি। শেষ। আর কোর্সিকার কাজটা পড়তে হবে, কোর্সিকার নেমাটোসিস্ট একসাথে 3টা কাজ করে, আহার সংগ্রহ, চলন আর হচ্ছে আত্মরক্ষায় অংশ নেয়া। এরপর কি? এরপর কোর্সিকা শেষ। এরপর হচ্ছে মুকুল। মুকুল কোন ঋতুতে সবচেয়ে বেশি হয়? সাধারণত সারা বছর পাওয়া যায়, বাট গ্রীষ্মকালে বেশি হয়। 3 নাম্বারটা কি? 3 নাম্বার হচ্ছে জননাঙ্গ। জননাঙ্গের ক্ষেত্রে কোনটা উপরে কোনটা নিচে পাওয়া যায় এটা মনে রাখতে হবে। কি দিয়ে মনে রাখবো? নিডি কথাটা দিয়ে। নিচে ডিম্বাশয়, তার মানে উপরে কি থাকবে? উপরে শুক্রাশয়। আর লাস্ট হচ্ছে পদতল বা পাদচাকতি। এটার কাজ মনে রাখার জন্য আমরা পড়বো চলো। চলন, লেগে থাকা, ভেসে থাকা। তোমার ক্লাসের পড়া ক্লাসেই শেষ হয়ে যাবে 90%। যদি একটু মনোযোগ দিয়ে শুনো, এর বাইরে হারা থেকে পড়ার কিছু নাই। তুমি জাস্ট বাসায় যে একবার রিভিশন দিলেই পারবা। একটু মনোযোগ দিয়ে শোনো কথাগুলা, প্লাস তোমার অন্যান্য সব রাইটারের বই ইনফরমেশন পড়া শেষ হয়ে যাবে, কারণ হাইড্রার সব রাইটারের বই প্রায় সেম। জাস্ট 7-8টা লাইন, জাস্ট এক্সট্রা লাইনগুলো পাশাপাশি বলেই দিচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে দেখো পরের পেজে চলে আসি, হাইড্রার অন্তর্গঠন। হাইড্রার অন্তর্গঠন তো তোমরা জানোই যে হাইড্রা হচ্ছে দ্বিস্তরী প্রাণী। সেটা হচ্ছে আমরা ফার্স্ট অধ্যায়ে নিডারিয়া পড়ার সময় পড়ে আসছি যে হাইড্রাতে এক্টোডার্ম থাকবে আর হচ্ছে এন্ডোডার্ম, এর পরিবর্তে গ্যাস্ট্রোডার্মিস বা এন্ডোডার্মিস থাকবে। ঠিক আছে? তাহলে হাইড্রাতে কি থাকবে? এপিডার্মিস আর হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস থাকে। মাঝখানে কি থাকবে? মেসোগ্লিয়া। অবশ্যই মনে রাখতে হবে মেসোগ্লিয়া হচ্ছে তোমার অকোষীয়। মেসোগ্লিয়া কোনো কোষীয় স্তর না, অকোষীয় স্তর, এটা মনে রাখতে হবে। এরপর এই ছোট্ট বক্সে চলে আসো, ইম্পর্টেন্ট একটা বক্স, 100% লেখা আছে, 100% ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। খেয়াল করো এখানে কি লেখা আছে। ফার্স্টে আমাদের লেখা আছে এপিডার্মিসের কোষসমূহ। এপিডার্মিসে আমাদের 7টা কোষ থাকে, মাঝখানে থাকবে মেসোগ্লিয়া, অকোষীয় স্তর, যেটা সুপার গ্লুর মতো, জাস্ট হচ্ছে তোমার 2টা স্তরকে ধরে রাখবে। নিচে কি? নিচে হচ্ছে গ্যাস্ট্রোডার্মিসের কোষ 5টা। এপিডার্মিসের 7টা, গ্যাস্ট্রোডার্মিসের 5টা। একটু খেয়াল করে দেখো, গ্যাস্ট্রোডার্মিসের এই 5টাই কিন্তু এপিডার্মিসের এই 7টার মধ্যে আছে, জাস্ট 2টা আলাদা। তার মানে গ্যাস্ট্রোডার্মিসের 5টার নাম আর এপিডার্মিসের 5টার নাম সেম। 1 নম্বরে এপিডার্মিসে লেখা পেশি আবরণী কোষ, গ্যাস্ট্রোডার্মিসের ক্ষেত্রে পুষ্টি কোষ। বাট তুমি যখন মেইন বইটা রিডিং দিবা তখন দেখবা যে পুষ্টি কোষের পাশে অবলিক দিয়ে গ্যাস্ট্রোডার্মিসে পেশি আবরণী কোষ লেখা আছে। তার মানে গ্যাস্ট্রোডার্মিসের ক্ষেত্রে পেশি আবরণী কোষই হচ্ছে তোমার পুষ্টি কোষ, তাহলে নাম সেম। বাট এটা কিন্তু গ্যাস্ট্রোডার্মিসের ক্ষেত্রে, গ্যাস্ট্রোডার্মিসের ক্ষেত্রে পুষ্টি কোষই হচ্ছে পেশি আবরণী কোষ, কারণ গ্যাস্ট্রোডার্মিস যেহেতু ভেতরের দিকে থাকে এটা আবরণ দিবে, পুষ্টিও দিবে। বাট এপিডার্মিসের ক্ষেত্রে কিন্তু পেশি আবরণী কোষ, শুধুই পেশি আবরণী কোষ। দেখো এখানে নামগুলা পাশাপাশি লিখে রাখছি, পাশাপাশি মিলাই নাও।
পেশি আবরণী কোষ এপিডার্মিসের ক্ষেত্রে গ্যাস্ট্রোডার্মিসে জাস্ট দুইটা নাম থাকে, পেশি আবরণী বা পুষ্টি কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ প্রথম 5টা সেম, জাস্ট দুইটা হচ্ছে নিচের দুইটা এক্সট্রা থাকবে, জনন কোষ আর নিউরোসাইট। আর হাইড্রাতে মেসোগ্লিয়া কোনো স্তর না। সহজে মনে রাখার উপায় কি, সব গ্যাস্ট্রোডার্মিসে সবই হচ্ছে এপিডার্মিসে সব কোষ আছে, শুধু দুই ধরনের কোষ ছাড়া। আলিম স্যারের বই এক্সট্রা ইনফরমেশন দেয়া আছে হচ্ছে দুইটা বইয়ের মাঝখানে, যে এপিডার্মিস দেহ প্রাচীরের কতখানি গঠন করে 1/3 আর গ্যাস্ট্রোডার্মিস 2/3 গঠন করে। একটু ইজিলি মনে রাখবা যে এক বাইরের এপিডার্মিস বাইরের দিকে থাকে, 3/1 গঠন করে এপিডার্মিস, আর ভেতরের দিকে গ্যাস্ট্রোডার্মিস 2/3 গঠন করে। এপিডার্মিসের চেয়ে গ্যাস্ট্রোডার্মিস নামটা দেখতে একটু বড় লাগে, তাহলে বড় সংখ্যাটা কার সাথে যাবে, গ্যাস্ট্রোডার্মিসের সাথে যাবে, সিম্পল। যারা তারপরেও ভুলে যাও যে কোন কোষ দুইটা এক্সট্রা ছিল, এক্সট্রা দেখো এপিডার্মিসে দুইটা কোষ ছিল, জনন কোষ আর নিউরোসাইট। যারা মনে রাখতে পারো না যে 7টা কোষের মধ্যে কোন এক্সট্রা দুইটা কোষ হচ্ছে তোমার এপিডার্মিসে ছিল, সেটা মনে রাখার উপায় হচ্ছে আমাদের মোস্ট ফেভারিট অ্যান্ড রেসপেক্টেড সিনিয়র ভাইয়া জনি ভাইয়ার নাম দিয়ে। দেখো জনি ভাই নাম দিয়ে আমরা এক্সট্রা দুইটা কোষের নাম মনে রাখতে পারি। জনি ভাই, জনন কোষ, নিউরোসাইট, এই দুইটা কোষ হাইড্রাতে এক্সট্রা থাকবে এপিডার্মিসে। বাকি 5টা কোষ এপিডার্মিস আর গ্যাস্ট্রোডার্মিসে সেম, জাস্ট জনন কোষ আর নিউরোসাইটটা এপিডার্মিসে এক্সট্রা থাকবে। এর পরের পেজে দেখো, এর পরের পেজ থেকে এর পরে 3-4 পেজে সবগুলা কোষের, তোমার এপিডার্মিসের সবগুলা কোষের এবং গ্যাস্ট্রোডার্মিসের সবগুলা কোষের গঠন আর কাজটা লেখা আছে। ফার্স্টে আমরা এপিডার্মিসের কোষের গঠন আর কাজে চলে আসি। এপিডার্মিসের কোষের সবগুলো এখানে গঠন আর কাজ লেখা আছে, ইজি, জাস্ট পড়ে ফেলবা। দেখো নামের সাথেই কিন্তু কাজের মিল আছে, পেশি আবরণী কোষ, তার মানে তুমি বুঝতেই পারতেছো পেশি আবরণী, যেটা নামে আবরণী সেটা অবশ্যই আবরণ দিবে এবং পেশির মতো কাজ করবে, সংকোচন প্রসারণের কাজ করবে সেম। দেখো তোমাকে এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কাজটা ভালোভাবে পড়তে হবে আর গঠনটা রিডিং দিবা, ঠিক আছে। দেখো এখানে পেশি আবরণী কোষের ক্ষেত্রে কি এপিডার্মিস জুড়ে অবস্থান করে, অবশ্যই যেহেতু এটা আবরণ এপিডার্মিস জুড়ে তো অবস্থান করবে। আমাদের আবরণী কোষ কোথায় থাকে, এপিডার্মিস জুড়ে। এখানে আলাদা একটা লাইন ভেতরের দিকে লেখা আছে মায়োনিম নামের দুইটা পেশি প্রবর্ধন থাকে। মায়োনিমের কাজ কি, সংকোচন প্রসারণ করা, যেটা আবার কাজের মধ্যে লেখা সেম। তার মানে এটা জাস্ট একটু রিডিং দিবা যে কোষগুলা কেমন, কোষগুলা হচ্ছে বহির্মুখী চওড়া, চিত্র থেকে তুমি বুঝতে পারতেছো যে বাইরের দিকটা চওড়া, ভেতরের দিকটা হচ্ছে একটু চাপা। এগুলো দেখো একদম একসাথে লাগানো, চিত্র দেখলেই তোমার মনে থাকবে, তুমি ভালোভাবে একটু চিত্র দেখো তাহলে দেখবে সবগুলা কোষের তুমি গঠন এমনিই পারবা। এই যে পাশাপাশি লম্বা লম্বা যেগুলো, সেগুলো হচ্ছে পেশি আবরণী কোষ। দুইটা পেশি আবরণী কোষের মাঝখান দিয়ে যে কোষটা গেছে, এই যে গোল গোল যেগুলো, সেগুলো হচ্ছে মেসোগ্লিয়া। আর মাঝখান দিয়ে যে কোষটা গেছে সেটা হচ্ছে সংবেদী কোষ। আর নিচের দিকে সংবেদী কোষ, যার সাথে দেখো প্যারালালি একটা সম্পর্ক, প্যারালালি না সমকোণে একটা সম্পর্ক স্থাপন করেছে, সেটা কি, স্নায়ু কোষ। তাহলে এখান থেকে তোমার জাস্ট চিত্রটা দেখলে তুমি গঠন এমনিই বুঝতে পারতেছো, গঠনটা রিডিং দিবা। আর কাজ তো যেটা বললাম সেটাই, পেশি আবরণী কোষ হচ্ছে দেহাবরণ সৃষ্টি করবে, আবরণ সৃষ্টি করবে অবশ্যই, এবং পেশির মতো কাজ করবে। পাশাপাশি যেটা করে সেটা হচ্ছে কিউটিকল ক্ষরণ করে দেহ পিচ্ছিল রাখবে। তার মানে পেশি আবরণী কোষ আমাদের পড়া শেষ হয়ে গেল। ইন্টারস্টিশিয়াল কোষের কাজ তোমরা সবাই জানো, কোনো জায়গা যখন কেটে যায়, কোনো জায়গা ছিঁড়ে যায়, হাইড্রা সেই জায়গাটা আবার পুনর্গঠন করতে পারে, হাইড্রা সেই ক্ষমতাটা আছে। সেই কাজটা কে করে, সেটাই হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। মানে যে কোনো জায়গা হাইড্রার যে কোনো ধরনের কোষই তোমার ইন্টারস্টিশিয়াল কোষ সেই জায়গাটা ভরাট করে ফেলতে পারে। যে কোনো জায়গায় প্রয়োজন হলে হাইড্রা যে কোনো ধরনের, ইন্টারস্টিশিয়াল কোষটা যে কোনো ধরনের কোষে পরিণত হয়, এজন্যই কিন্তু হাইড্রার মৃত্যু নাই। তুমি হাইড্রাকে মারার চেষ্টা করবা, এক জায়গায় কেটে ফেলবা, ইন্টারস্টিশিয়াল কোষ অন্য কোষে পরিণত হয়ে সেই জায়গাটা আবার তৈরি করে ফেলবে, এজন্য হাইড্রার কিন্তু স্বাভাবিক মৃত্যু হয় না। তো এখান থেকে ইন্টারস্টিশিয়াল কোষের কাজ আমরা সবাই পারি, এটা যে কোনো বহিঃত্বকে কোষে পরিণত হবে। আর এখান থেকে কি পড়তে হবে, দেখো ইন্টারস্টিশিয়াল কোষ তো রাউন্ড রাউন্ড দেখতেই পাচ্ছ, কি কি থাকে এখানে। সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে, মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, রাইবোজোম আর হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। ইন্টারস্টিশিয়াল কোষ সম্পর্কে আলিম স্যারের বই দুইটা এক্সট্রা ইনফরমেশন আছে। ইন্টারস্টিশিয়াল কোষকে হচ্ছে সংরক্ষিত কোষ বা রিজার্ভ সেল বলা হয়, যেহেতু দেহের যে কোনো জায়গায় কেটে গেলে আবার এটা কোষ গঠন করতে পারে সেই কোষটা, এই কারণে। আর টটিপটেন্ট ক্ষমতা সম্পন্ন, মানে ইন্টারস্টিশিয়াল কোষের হচ্ছে টটিপটেন্সি ক্ষমতা থাকে, কোনো জায়গায় কেটে গেলে সে আবার ওটা রিজেনারেট করতে পারে। এটাই হচ্ছে তোমার টটিপটেন্সি যে ক্ষমতা, সেটা এই দুইটা লাইন আলাদা করে একটু মনে রাখবা, যে টটিপটেন্ট ক্ষমতা সম্পন্ন আর সংরক্ষিত কোষ বা রিজার্ভ সেলস বলা হয়। আচ্ছা, সংবেদী কোষের কাজ কি, সংবেদী কোষ আর স্নায়ু কোষের কাজটা পুরা জাস্ট সেম। জাস্ট কি হয়, সংবেদী কোষ বাহির থেকে তোমার উদ্দীপনা স্নায়ু কোষে প্রেরণ করে, আর স্নায়ু কোষটা কি করে, স্নায়ু কোষটা সেই উদ্দীপনাটা আবার দেহের বিভিন্ন অংশে সরবরাহ করে।
তার মানে কি, ফার্স্টে দেখো আমাদের কি হয়, আমাদের হাতে যখন মশা কামড়ায়, মশা কামড়ালে কি হয় আমরা প্রথমে বুঝতে পারি, মশা কামড়ালে প্রথমে কি হয়, সেন্সরি নার্ভ দিয়ে এটা হচ্ছে আমাদের ব্রেইনে সিগন্যাল যায় যে মশা কামড় দিছে, এখন মশাকে মারতে হবে, ব্রেইন থেকে আবার সিগন্যাল আসবে হাতে, তারপর না তুমি হাত তুলে মশাকে মারবা। সেম হাইড্রার বডিতেও ফার্স্টে হচ্ছে সংবেদী কোষে উদ্দীপনাটা আসবে, সংবেদী কোষ সেই উদ্দীপনা ব্রেইনে মানে স্নায়ু কোষে প্রেরণ করবে, আর স্নায়ু কোষ থেকে সেই উদ্দীপনাটা আবার দেহের বিভিন্ন অংশে সরবরাহ করে তোমাকে অর্ডার দিবে যে তোমাকে এখন কি কাজ করতে হবে। তাহলে সংবেদী কোষ উদ্দীপনা প্রেরণ করবে কাকে, স্নায়ু কোষে, আর স্নায়ু কোষ উদ্দীপনা প্রেরণ করবে কোথায়, সারা বডিতে, বাট দুজনের কাজে উদ্দীপনা পরিবহন করা, জাস্ট দুজন ডিফারেন্ট জায়গায় করবে, সংবেদী কোষ স্নায়ু কোষ আর স্নায়ু কোষ সারা দেহে। এরপর হচ্ছে তোমাকে গ্রন্থি কোষ পড়তে হবে, গ্রন্থি কোষের হচ্ছে কাজ পড়তে হবে, গ্রন্থি কোষের কাজ মনে রাখাটা ইজি, কারণ তুমি পাদচাকতি বা পদতলে যা যা কাজ করছিলা সবই হচ্ছে গ্রন্থি কোষের কাজ, এক্সট্রা একটা কাজ হচ্ছে গলাধ্যকরণ, যেহেতু গ্রন্থি কোষ অবশ্যই পরিপাকে সাহায্য করবে, এর জন্য গলাধ্যকরণ। আচ্ছা, গ্রন্থি কোষের কাজ মনে রাখতে পারি আমরা তাহলে সেম চলভ দিয়েই, চতে চলন, লতে লেগে থাকা, ভতে ভেসে থাকা, পাশে দেখো ওই কথাগুলোই লেখা আছে, আর এক্সট্রা একটা কাজ মনে রাখতে হবে সেটা হচ্ছে গলাধ্যকরণ। আমরা পড়ার সময় চলো ভাগি এই কথাটাও পড়তাম, যে চলো ভাগি মানে ভেগে যাই, কারণ হচ্ছে গ দিয়ে এক্সট্রা মনে রাখার জন্য। গলাধ্যকরণ তোমরা ইচ্ছা করলে পদতল বা পাদচাকতির কাজ ওইটা দিয়েই মনে রাখতে পারো, চলো এক্সট্রা করে জাস্ট গলাধ্যকরণটা মনে রাখবা, চতে চলন, লতে লেগে থাকা, ভতে ভেসে থাকা, আর এক্সট্রা একটা হচ্ছে গলাধ্যকরণ। জনন কোষ, জনন কোষের কাজ তুমি অলরেডি জানো, যেটা যৌন জননে অংশগ্রহণ করা। জনন কোষগুলো কি কি, শুক্রাণু আর হচ্ছে ডিম্বাণু। শুক্রাণুতে গঠনটা একটু পড়বা, যে মস্তক থাকে, মধ্যকর্ণ লেজ, মানুষের মতোই সেম, মানুষের অধ্যায়টা মানে নবম অধ্যায়টার মতোই একদম সেম। আচ্ছা, এখন আসো ইম্পর্টেন্ট টপিক, তোমার ইম্পর্টেন্ট টপিক শুরু হচ্ছে তোমার লাইফে, নিডোসাইট। আদর্শ নিডোসাইটের গঠন, নেমাটোসিস থেকে শুরু করে নিডোসাইট নেমাটোসিস নিয়ে যা যা কথা লেখা আছে প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, সবগুলা পড়তে হবে। এটা হচ্ছে 100 স্টার, মানে কি বলবো যে 5 স্টার এক একটা টপিক, মানে ফুল 100টাই পড়তে হবে। নিডোসাইট থেকে প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট, প্রতিটা লাইন থেকে কোশ্চেন হতে পারে, কোনটা বার্ব, কোনটা বারবিউল, কোনটা শ্যাফট, কোনটা অপারকুলাম, সব জানতে হবে, প্রত্যেকটা লাইন পড়তে হবে এখান থেকে। এটা হচ্ছে 5 স্টার টপিক, বই পড়ার সময় এটার পাশে 5 স্টার দিয়ে ফেলবা। এই অধ্যায় থেকে হাইড্রা, চলন, জনন আর নিডোসাইট এই তিনটা হচ্ছে 5 স্টার টপিক। দেখো এখানে লেখা আছে কোনটা নিডোসিল, বোল্ড করে যে লাইনগুলো সব পড়তে হবে, নেমাটোসিস্ট কি, অপারকুলাম, হিপনোটক্সিন সবকিছু। আদর্শ নিডোসাইটের গঠনের মধ্যে কি কি থাকে, 5টা অংশ থাকবে, আবরণ, নেমাটোসিস্ট, পরের পেজে আরো লেখা আছে যে তোমার ল্যাসো থাকবে, পেঁচানো সূত্র, অপারকুলাম, এই 5টা নাম পড়ে ফেলতে হবে। আর নেমাটোসিস্টের মধ্যে আবার কি থাকবে, দেখো নেমাটোসিস্টের মধ্যে থাকবে হিপনোটক্সিন, শ্যাফট, বারবিউল, প্রত্যেকটা জিনিসই পড়তে হবে। আবরণটা কি, দ্বিস্তরী আবরণ। নেমাটোসিস্টের মধ্যে কি থাকবে, হিপনোটক্সিন, আমরা সবাই জানি হিপনোটক্সিন কি কি দিয়ে তৈরি থাকবে, প্রোটিন ও ফেনল। এরপর কোনটা বাট, কোনটা শ্যাফট, বারবিউল সবই পড়ে ফেলতে হবে। প্রত্যেকটা লাইন এখান থেকে ইম্পর্টেন্ট, যে কোনো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে, বিগত বছরগুলোতে হাইড্রার এই অংশ থেকে 4টা কোশ্চেন কিন্তু চলে আসছে। আচ্ছা, দেখো নেমাটোসিস্টের গুরুত্বপূর্ণ কথা, তাহলে কোনগুলা, সূত্রকে চওড়া গোড়া, তোমাকে কিওয়ার্ড দিয়ে জাস্ট মনে রাখতে হবে, পুরো লাইনের মধ্যে তুমি কনফিউজড হয়ে যেতে পারো, দেখো কিওয়ার্ড গোড়া দিয়ে মনে রাখতে হবে, এটা কমপক্ষে 5 বার পড়বা, বাকি সবকিছু তোমার উল্টাপাল্টা হোক এই জায়গা ভুল করা যাবে না, কারণ বারবারই বলতেছি এটা হচ্ছে 5 স্টার টপিক। সূত্রকে চওড়া গোড়াকে কি বলা হয়, বাট বা শ্যাফট। বড় তিনটা কাটা কি, বার, ছোট কাটাগুলা কি, বারবিউল, ঢাকনার মতো অংশ থাকে সেটা কি, অপারকুলাম। সংবেদনশীল কাটা যা ট্রিগারের মতো কাজ করে সেটা কি, সেটা হচ্ছে নিডোসিল। কোষের নিচে একটা পেঁচানো সূত্রক থাকবে, সেটার নাম হচ্ছে ল্যাসো। হিপনোটক্সিন কি কি নিয়ে গঠিত, আমিষ ও ফেনল। যারা মিস করে গেছে সমস্যা নেই, আমি লিখে রাখছি। নেমাটোসিস্টের গুরুত্বপূর্ণ কথা আবার পড়ো, অন্তত পক্ষে 5 বার এটা পড়বা, এটা কোনোভাবেই ভুল করা যাবে না। সূত্রকে চওড়া গোড়াকে তাহলে কি বলা হয়, দেখো বাট বা শ্যাফট বলা হয়। বড় তিনটা কাটা কি, বাট, ক্ষুদ্রতর অসংখ্য কাটা থাকবে ছোট ছোট, সেগুলা কি, বারবিউল। ঢাকনার মতো অংশ থাকবে অপারকুলাম, সংবেদনশীল কাটা যা ট্রিগারের মতো কাজ করে সেটা হচ্ছে নিডোসিল। কোষের নিচে পেঁচানো সূত্রক থাকবে, সূত্রকটার নাম কি, সেটা হচ্ছে ল্যাসো। আর হিপনোটক্সিন কি কি নিয়ে গঠিত, আমিষ ও ফেনল। এই জায়গাগুলো কোনোভাবেই ভুল করা যাবে না, যার ভুল হবে তারে পিটান দেওয়া উচিত। এই জায়গায় এতবার পড়ানোর পর ভুল হওয়া যাবে না, এটা বারবার বারবার পড়তে হবে, ঠিক আছে। আরেকটা আনসার দাও, সেটা হচ্ছে পরিস্ফুটনরত যে একটা নেমাটোসিস থাকে সেটাকে আমরা কি বলি,
পরিস্ফুটনরত নেমাটোসিস্ট কে আমরা কি বলি? দেখো তোমার আগে কিন্তু এখানে লিখাই আছে, ঠিক আছে? এটা জাস্ট আনসার দাও। পরিস্ফুটনরত যে নেমাটোসিস্ট বা নিডোসাইট সেটাকে আমরা কি বলি? দেখো উপরে লেখা আছে, এটা তোমরা কমেন্ট করো। আচ্ছা, অলরেডি বলতে শুরু করছো, সেটা হচ্ছে হ্যাঁ, সেটা হচ্ছে আমরা ওটাকে কি বলে থাকি, দেখো লেখা আছে তোমার বই, এটা হচ্ছে নিডোব্লাস্ট বলা হয়। এই জায়গাটাও পড়ে ফেলবা যে পরিস্ফুটনরত নিডোসাইটকে কি বলা হয়? নিডোব্লাস্ট বলা হয়। লাস্ট লাইনে লেখা আছে পরিস্ফুটনরত নিডোসাইটকে কি বলা হয়? নিডোব্লাস্ট বলা হয়। এই জায়গাগুলা প্রত্যেকটা লাইন পড়ে ফেলবা যে কোনটাকে কি বলা হয়। এই জায়গাটা কোনোভাবেই ভুল করা যাবে না। সূত্রকে চওড়া গোড়াকে কি বলা হয়, বড় কাটা কি ছোট কাটা কি, কনফিউশন লাগাবা না। বারবিউল, এই সবগুলা জায়গায় ভালোভাবে পড়তে হবে। পরের পেজে দেখো লেখা আছে যে আরো মেইন কি কি অংশ থাকে। আগেরটাতে আমরা কি পেলাম? দ্বিস্তরী আবরণ ছিল, তারপর হচ্ছে কি ছিল? নেমাটোসিস্ট ছিল, আরেকটা কি? অপারকুলাম, নিডোসিল আর পেশিতন্তু বা ল্যাসো থাকে। এই প্রত্যেকটা অংশ একটু রিডিং দিয়ে ফেলবা। যে অপারকুলামের ক্ষেত্রে দেখো লেখা আছে এটা হচ্ছে রূপান্তরিত সিলিয়াম। নিডোসিলটা আমরা অলরেডি পড়ে আসলাম যে দৃঢ় সংবেদী কাঁটাটা থাকবে, সেটা হচ্ছে নিডোসিল। আর প্যাঁচানো সূত্রক সেটা হচ্ছে ল্যাসো। আচ্ছা, এরপর আমরা চলে আসি কোথায়? নেমাটোসিস্টের প্রকার ভেদে। বিজ্ঞানী ভার্নার 1965 সালে হাইড্রা জাতীয় প্রাণীর দেহে কয় ধরনের নেমাটোসিস্ট আবিষ্কার করে? এই কোশ্চেনটা করলেই তোমরা সবাই আনসার দাও। 23 ধরনের। পাশে যে লেখা আছে হাইড্রা 4 ধরনের, এটা তোমরা খেয়ালই করো না। দেখো তোমার ফার্স্ট দুই লাইনের মধ্যে লেখা আছে নিডারীয় জাতীয় প্রাণীদের দেহে 23 ধরনের নেমাটোসিস্ট শনাক্ত করে। এর মধ্যে 4 ধরনের নেমাটোসিস্ট হাইড্রায় পাওয়া যায়। এই দুইটা জায়গা ভুল করবা না। যখন তোমাকে বলা হবে হাইড্রায় কয়টা, তখন তোমার আনসার হবে কয়টা? 4টা। যখন তোমাকে বলা হবে নিডারিয়াতে কয়টা, তখন তোমার আনসার হবে 23টা। কারণ নিডারিয়া পর্বটা বড়, হাইড্রা সহ আরো অনেকগুলো প্রাণী নিয়ে নিডারিয়া পর্ব তৈরি। তাহলে বেশিগুলো কোনটাই হবে? বেশি সংখ্যাটা 23টা বললে নিডারিয়া। আর হাইড্রা বললে আমরা কোনটা দাগাবো? সেটা হচ্ছে 4টা। এই 4টার নাম সুন্দর করে পড়ে ফেলতে হবে। স্টিনোটিল বা পেনিট্রেন্ট সেম, এটা হচ্ছে সর্ববৃহত্তম এবং আদর্শ নেমাটোসিস্ট যেটা বলা হয় সেটা হচ্ছে স্টিনোটিল বা পেনিট্রেন্ট। কারণ কি বাদবাকি নেমাটোসিস্টের যে হচ্ছে তুমি যেগুলা পাবা নেমাটোসিস্টে সাধারণত বা নিডোসাইটে যেটা পাওয়া যায় সবগুলাই স্টিনোটিল বা পেনিট্রেন্টে পাওয়া যায়। কাটা থাকে, বার্ব থাকে, বারবিউল থাকে, হিপনোটক্সিন থাকে, সব থাকে। ভলভেন্টটা কি? ভলভেন্টটা হচ্ছে খাটো মোটা স্থিতিস্থাপক আর অনেকগুলা প্যাচ, কর্ক স্ক্রুর মতো অনেকগুলা প্যাচ থাকবে, সেটা হচ্ছে ভলভেন্ট। স্ট্রেপটোলিন গ্লুটিনেট আর স্টেরিওল গ্লুটিনেট হচ্ছে সেম, জাস্ট একটাতে কাটা থাকে আরেকটাতে কাটা থাকবে না। এখন কোনটায় কাটা থাকবে কোনটায় কাটা থাকবে না এটা আমরা কি দিয়ে মনে রাখবো? দেখো স্ট্রেপটোলিন গ্লুটিনেট আর স্টেরিওলিন গ্লুটিনেট এদের মধ্যে একজনের কাটা থাকে আরেকজনের কাটা থাকে না। কাটা লিখতে কি লাগে? ক ছাড়া। আমরা কিভাবে মনে রাখতাম? দেখো যার ট বেশি তার কাটা থাকে, সিম্পল। যারা এখনো প্যাচ খেয়ে যাও, যার মনে আছে তার তো মনে আছে। আর যারা হচ্ছে কি বলবো, যারা হচ্ছে আমার মতো মনে রাখতে পারত না, তারা এইভাবে মনে রাখবা যে যার ট বেশি তার কাটা থাকে। স্ট্রেপটোলিন গ্লুটিনেট আর স্টেরিওলিন গ্লুটিনেট, দুইটার মধ্যে ট বেশি কার? স্ট্রেপটোলিন গ্লুটিনেট। দেখো এখানে একটা ট, এখানে একটা ট। আর স্টেরিওতে কয়টা ট? একটা ট। যার ট কম তার কাটা কম, মানে কাটা নাই। যার ট বেশি তার হচ্ছে কাটা বেশি। এটা হচ্ছে তাহলে কিভাবে মনে রাখবা? এটা হচ্ছে এভাবে মনে রাখতে পারো। পাশাপাশি আরেকটা জিনিস, কোনটা হচ্ছে ক্ষুদ্রতম, তোমরা এই দুইটার মধ্যে প্যাচ লাগো যে কোনটা ক্ষুদ্রতম বললেই স্ট্রেপটোলিন স্টেরিওলিনের মধ্যে কনফিউজড হয়ে যাও। একটা জিনিস চিন্তা করো যে স্ট্রেপটোলিন আর স্টেরিওলিন গ্লুটিনেট, দেখো এটা তো দুইটা ধরলাম সেম, ধরো যে এটা সেম সাইজ, ঠিক আছে? একজনের কাটা আছে আরেকজনের কাটা নাই। আচ্ছা ধরো এর কাটা আছে, তার মানে এটা হচ্ছে স্ট্রেপটো। এখন তুমি বলো পাশাপাশি দুইটার মধ্যে কোনটা দেখে মনে হচ্ছে একটু বড়, কোনটা একটু ছোট? অ্যাটলিস্ট কাটার জন্য হলেও তো ওকে একটু বড় লাগছে না দেখতে? অবশ্যই যার কাটা আছে কাটার জন্য হলেও তো তাকে একটু বড় লাগবে। তাহলে ক্ষুদ্রতম কোনটা? যার কাটা নাই সে ক্ষুদ্রতম। কাটা ছিল না কার? কাটা ছিল না হচ্ছে স্টেরিওলিন গ্লুটিনেন্টের। এজন্য ক্ষুদ্রতম নেমাটোসিস্ট কোনটা? সেটা হচ্ছে স্টেরিওলিন। তাহলে এই দুইটার মধ্যে আর প্যাচ বাঁধা বা না। সর্ববৃহত্তম তো স্টিনোটিল, ওটা তো ফার্স্ট, এটা ওটা তো আগেই বাদ, আদর্শ, ওই শেষ।
তারপর ভলভেন্টের ক্ষেত্রে কি মনে রাখবা? ভলভেন্টের ক্ষেত্রে মনে রাখবা ভলভেন্ট হচ্ছে একমাত্র বদ্ধ শীর্ষযুক্ত নেমাটোসিস্ট। ভলভেন্ট হচ্ছে একমাত্র বদ্ধ শীর্ষযুক্ত নেমাটোসিস্ট। তোমরা প্যাচ লাগাও হচ্ছে দুইটা জিনিসে, সেটা হচ্ছে স্ট্রেপ্টোলিন গ্লুটিনেট আর স্টেরিওলিন গ্লুটিনেট। কোনটায় কাটা থাকবে? যারটা বেশি সেটাতে কাটা থাকবে। আর কোনটা ক্ষুদ্রতম? যার কাটা নাই, কাটা নাই যেহেতু তার তো একটু সাইজটা দেখতে একটু হলেও ছোট লাগবে, এজন্য ক্ষুদ্রতম হচ্ছে স্টেরিওলিন গ্লুটিনেট। এই জায়গার মধ্যে আর কোনো প্যাচ বাঁধাবা না। এখন আলিম স্যারের বইয়ে এই নামটাই হচ্ছে আবার একটা আরেকটা নাম সহ লেখা আছে, সেটা হচ্ছে স্টিনোটিল তো পেনিট্রেন্ট। এই বইয়ে লেখা আছে ভলভেন্টের আরেকটা নাম দেয়া, সেটা হচ্ছে ডেসমোনিমি। স্ট্রেপ্টোলিন গ্লুটিনেট আর স্টেরিওলিন গ্লুটিনেটের অপর নাম ওখানে লেখা হলোট্রাইকাস আইসোরাইজাস, আর এখানে অ্যাট্রাইকাস আইসোরাইজাস। এই দুইটার নাম একটু আলাদা করে মনে রাখতে হবে। স্টেরিওলিন হচ্ছে অ্যাট্রাইকাস, স্ট্রেপ্টোলিন হলো হলোট্রাইকাস। এই নাম চারটা আলিম স্যারের বই ডিফারেন্ট করে লেখা আছে। স্টিনোটিল বা পেনিট্রেন্ট, ভলভেন্ট বা ডেসমোনিমি, স্ট্রেপ্টোলিন গ্লুটিনেট বা হলোট্রাইকাস আইসোরাইজাস আর অ্যাট্রাইকাস আইসোরাইজাস। তুমি পাশাপাশি বইয়ের পাশে লিখে রাখতে পারো, তাহলে তোমার একসাথে পড়া হয়ে গেল। আর কোনো এক্সট্রা ইনফরমেশন এখান থেকে নাই। এখান থেকে জাস্ট তোমাকে আবার যখন তুমি সূত্রক নিক্ষেপের কৌশল পড়বা, সূত্রক নিক্ষেপের কৌশলের সময় আরেকটা জিনিস লাগবে। দেখো এর মধ্যেই লেখা আছে কোনটা কি করে। স্টিনোটিল বা পেনিট্রেন্টে কি থাকে? দেখো স্টিনোটিল বা পেনিট্রেন্টে হিপনোটক্সিন থাকে। হিপনোটক্সিন নামক বিষাক্ত তরলটা কার থাকছে তাহলে? যেটা সর্ববৃহত্তম স্টিনোটিল বা পেনিট্রেন্ট তার থাকে। ভলভেন্টের ক্ষেত্রে দেখো এই ধরনের ভলভেন্ট বা গ্লুটিনেন্টে কিন্তু কোনো হিপনোটক্সিন থাকে না। ভলভেন্ট কি করে? নিক্ষিপ্ত হওয়ার সাথে সাথে অনেকগুলো প্যাচের সৃষ্টি করে। আর স্ট্রেপ্টোলিন গ্লুটিনেন্ট, স্টেরিওলিন গ্লুটিনেন্ট, গ্লুটিনেন্ট যেগুলা দুইটা গ্লুটিনেন্টই হচ্ছে আঠালো রস ক্ষরণ করে, এভাবে ওরা শিকার আটকাতে সাহায্য করে। গ্লুটিনেন্ট নামের সাথে একটু আঠালো আঠালো ভাব আছে, আঠালো জিনিসটা এটা হচ্ছে তোমার গ্লুটিনেন্ট গুলা হচ্ছে তোমার ক্ষরণ করবে। আচ্ছা, এখানে তোমরা যেটা ভুল করো সেটা হচ্ছে হিপনোটক্সিন কার থাকে বা কে শিকারকে কিভাবে মানে কিভাবে শিকার করে, এটা লিখলেই তোমরা উল্টাপাল্টা করে ফেলো। তোমরা ভলভেন্ট হিপনোটক্সিন প্রবেশ করায় শিকারের দেহে, এইসব কথাবার্তা চিন্তা করো। আচ্ছা, ভলভেন্টের তো হিপনোটক্সিনই নাই, তাহলে কোথায় থেকে শিকারের দেহে হিপনোটক্সিন প্রবেশ করাবে? যার যেটা নাই তাকে সেটা বানাই দেওয়ার তো দরকার নাই। ভলভেন্ট কি করবে? ভলভেন্টের প্যাচ আছে, যার যে প্যাচাইতে পারে সে অবশ্যই প্যাচাবে। তোমার কাছে বিষ আছে, তুমি বিষ ইউজ করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তাহলে বিষ থাকে কার কাছে? হিপনোটক্সিনটা কার কাছে থাকে? স্টিনোটিল বা পেনিট্রেন্টের থাকে। এখন ও তো বিষ নিয়ে বসে থাকবে না। তোমরা এই জায়গাটাই ভুল করো। যার বিষ আছে সে বসে আছে, আর ভলভেন্টের কোনো বিষ নাই, ওকে কোথায় থেকে জানি বিষ নিয়ে এসে দাও, তারপর ওকে দিয়ে এইভাবে শিকারকে মারাও। এটা করবা না। যার যেটা আছে তাকে দিয়ে সেভাবে মারাবা। কিভাবে? দেখো স্টিনোটিল বা পেনিট্রেন্ট ওর হিপনোটক্সিনটাকে ও শিকারকে কিভাবে মারবে? ও হিপনোটক্সিন প্রবেশ করায় মারবে। ভলভেন্ট কি করবে? ভলভেন্ট হচ্ছে শিকারকে প্যাচের সাহায্যে আঁকড়ে ধরবে, কারণ ও প্যাচের সৃষ্টি করতে পারে। গ্লুটিনান গুলো কি করবে? ওরা তো আঠালো রস ক্ষরণ করতে পারে, তাহলে আঠালো রস ক্ষরণ করে শিকার আটকাতে সাহায্য করবে। এখন ওদের তো হিপনোটক্সিন নাই, তুমি জোর করে হিপনোটক্সিন এনে দিলে তো হবে না। তুমি জোর করে ওদেরকে হিপনোটক্সিন প্রবেশ করায় মেরে ফেলতে চাও, এটা তো ঠিক না। যার যেটা আছে তাকে সেভাবে মারবা। তাহলে এটা মনে রাখলেই দেখবা যে তোমার কাছে সূত্রক নিক্ষেপের কৌশলটা ইজি হয়ে যাবে। জাস্ট শিকার ধরাটা এবং খাদ্য গ্রহণ করাটা ওই জায়গাটা ইজি হয়ে যাবে। আচ্ছা, এগুলা হচ্ছে নেমাটোসিস্টের ছবিটা দেখো। পেনিটেন্ট বা স্টেনোটিল, এই যে তিনটা বড় বড় কাটা বার্ব থাকে, এই যে ছোট ছোট বারবিউল থাকে। ভলভেন্টটা দেখো, ভলভেন্ট দেখো এই যে প্যাচানো প্যাচানো কর্ক স্ক্রুর মতো অনেকগুলা প্যাচ সৃষ্টি করে। গ্লুটিনেন্টটা দুইটা গ্লুটিনেন্ট একই রকম দেখতে, দুইটা গ্লুটিনেন্টের ছবি একসাথে দেয়া আছে। নিউরোসাইটের স্ট্রাকচার আর নেমাটোসিস ডিসচার্জ, সূত্রক নিক্ষেপের যে কৌশলটা বলছিলাম সেটা কিভাবে। ফার্স্টে দেখো, ফার্স্টে কিন্তু নেমাটোসিস্ট যেটা সেটা এভাবে প্যাঁচানো অবস্থায় থাকে। প্যাঁচানো অবস্থায় উল্টা করে ভেতরের দিকে ঢুকানো থাকে। যেটা হচ্ছে তোমার যখন শিকার কাছে আসে, যখন শিকার নেমাটোসিস বা নিউরোসাইটের কাছে আসে, সে সময় এই নেমাটোসিস্টের পানি ভেদ্যতাটা বেড়ে যায়। অবশ্যই কোনো জিনিসে যদি তুমি অনেক পানি, মানে যতখানি পানি দেওয়া দরকার তার চেয়ে বেশি যদি পানি প্রেস করতে থাকো, একসময় তার অবিশ্রমণিক চাপটা বেড়ে যাবে। প্রেসার, এখন বেলুনের মধ্যে তুমি যদি ট্যাপ খুলে পানি, ট্যাপ ছেড়ে দিয়ে যদি পানি তুমি দিতে থাকো, সেক্ষেত্রে যখন পানি বেশি হয়ে যাবে তখন কিন্তু আর কি হবে? বেলুনটা কিন্তু ফেটে যায়। নেমাটোসিস্টের ক্ষেত্রেও সেম অবস্থা। দেখো এটা যখন একদম পানি দিয়ে পূর্ণ হয়ে যাবে, পানি বেশি হয়ে যাবে, পানি ভেদ্যতা বেড়ে যাবে, তখন এটা উল্টে উল্টিয়ে যে ওপেন হয়ে যাবে।
কারণ অনেক বেশি পানি হয়ে গেছে, এটার ভেতরে তখন থাকতে পারে না, সেক্ষেত্রে এটা খুলে যায়। প্যাচটা খুলে জাস্ট এই যে ডান পাশের ছবিটার মতো হয়ে যায়। অপারকুলাম যেটা, অপারকুলামটা ঢাকনির মতো অপারকুলামটা সরে যাবে। ঢাকনার মতো অংশটার নাম কি ছিল? অপারকুলাম। নিডোসিল স্পর্শ করা মাত্রই, ওখানে একটা কথা লেখা আছে যে শিকার নিডোসিল স্পর্শ করা মাত্রই পানি ভেদ্যতা আগে থেকেই তো বাড়ছিল, প্লাস তোমার এই পানিটা আরো বেড়ে যাবে, তখন হচ্ছে তোমার অপারকুলামটা খুলে যে এই সূত্রটা ওপেন হয়ে যাবে। এরপর এটা যদি তোমার স্টেনোটিল বা পেনিট্রেন্ট হয়, সেক্ষেত্রে শিকারের দেহে বিষ প্রবেশ করাবে, হিপনোটক্সিন এভাবে হচ্ছে শিকার করবে। যদি গ্লুটিনের জাতীয় হয়, আঠালো রসকরণ করে শিকারকে আটকে ফেলবে। ভলভেন্ট হলে কর্ক স্ক্রুর মতো পেঁচাই ফেলবে। দেখো এটা হচ্ছে উল্টানো, এটা হচ্ছে অপারকুলাম। নেমাটোসিস তো দেখতেই পাচ্ছ, নিডোসিল এই ক্ষুদ্র সংবেদী যে অংশটা সেটা, আর নিডোসাইট আর নিচে নিউক্লিয়াস থাকে এখানে। একটু উপরে যাই, বইয়ের লাইনটার সাথে মিলাই ফেলো। দেখো নেমাটোসিস্টের সূত্র, যখন শত্রু সন্ধান পায় তখন রাসায়নিক পদার্থের প্রভাবে নেমাটোসিস প্রাচীরের পানি ভেদ্যতা বেড়ে যায়, ফলে থলির ভিতর দ্রুত পানি প্রবেশ করে, অভিস্রবণিক চাপ বেড়ে যায়। শিকার নিডোসাইটে নিডোসিল স্পর্শ করা মাত্র অপারকুলাম খুলে আর হাইড্রোস্ট্যাটিক চাপ বেড়ে গেলে তখন নেমাটোসিস সূত্রকটা বাইরে নিক্ষিপ্ত হয়। এটাই কিন্তু নেমাটোসিস সূত্রকের কৌশলটা। এখান থেকে তোমাকে ইম্পর্টেন্ট যে লাইনটা পড়তে হবে, এই মেকানিজম তো তুমি পড়ে ফেললা, মেকানিজম তো তোমাকে আসবে না, এটা তোমার বোঝার জন্য। আর কি স্পর্শ করা মাত্র, নিডোসিল স্পর্শ করা মাত্র, লাইনটা মনে রাখার জন্য এটা তোমাকে বলা যে নিডোসিল স্পর্শ করা মাত্রই হচ্ছে তোমার অপারকুলামটা খুলে যাবে। আচ্ছা দেখো নেমাটোসিস্টের সূত্রক, এখান থেকে যে লাইনটা লাগবে সেটা হচ্ছে আন্ডারলাইন করা আছে। নেমাটোসিস্টের সূত্রক একবার নিক্ষিপ্ত হলে সেটাকে আর নিডোসাইটে ফিরিয়ে আনা যায় না। 48 ঘন্টার মধ্যে আবার নতুন নিডোসাইট সৃষ্টির মাধ্যমে ব্যবহৃত নিডোসাইট প্রতিস্থাপিত হয়। এই টাইম পিরিয়ডটা তোমাকে মনে রাখতে হবে যে 48 ঘন্টা। এরই সাথে কিন্তু আমাদের এপিডার্মিসের কোষসমূহ পড়া শেষ। এখন আমাদেরকে কি পড়তে হবে? গ্যাস্ট্রোডার্মিসের কোষ। মজার ব্যাপার হচ্ছে এপিডার্মিসের সবগুলা কোষই গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে ছিল, তাই অলরেডি তোমাকে কিন্তু গঠন মোটামুটি পড়া শেষ। ওই 5টার কথায় আবার তোমার আলাদা করে লেখা আছে, বাট একটু চেঞ্জ আছে, চেঞ্জের জায়গাগুলো পড়ে ফেলবা। কাজ টাজ প্রায় সব সেম, জাস্ট পুষ্টিকোষ বা পেশি আবরণী কোষ স্ফিংটারের মতো কাজ করে। এখানে একটা এক্সট্রা কথা লেখা আছে, যেহেতু এটা হচ্ছে ভেতরের দিকে থাকে মুখছিদ্রের মতো, আর এটা হচ্ছে পুষ্টি দেয়, সেহেতু এটা স্ফিংটারের মতো কাজ করবে। আর গঠনের ক্ষেত্রে এটা হচ্ছে 2 ভাগে ভাগ করা যায়। এপিডার্মিসের পেশি আবরণী কোষের কিন্তু কোনো ভাগ ছিল না। আমি কোথায় পার্থক্য সেটা বলে দিচ্ছি, বাদ বাকি সব সেম। বাট গ্যাস্ট্রোডার্মিসের পুষ্টিকোষকে আবার 2 ভাগে ভাগ করা যায়, ফ্লাজেলীয় কোষ, কোনপতীয় কোষ। ফ্লাজেলা কয়টা থেকে? 1 থেকে 4টা। শেষ। গ্রন্থিকোষকেও সেম, এপিডার্মিসের ক্ষেত্রে কোনো ভাগ ছিল না, গ্যাস্ট্রোডার্মিসের ক্ষেত্রে কিন্তু 2টা ভাগ। কি কি? মিউকাস আর হচ্ছে এনজাইম, এই দুইটা আলাদা 2টা ভাগ থাকবে। মিউকাসের কাজ মিউকাসকরণ করা, আর এনজাইম কি করে? সবসময় এনজাইম পরিপাকে হেল্প করে, সেই পরিপাকে হেল্পটাই করে থাকে। কাজটাও তাহলে সেম, মিউকাস খাদ্যদ্রব্য পিচ্ছিল করবে, আর হচ্ছে তোমার যেটা এনজাইম সেটা হচ্ছে পরিপাকে সাহায্য করবে। ইন্টারস্টিশিয়াল কোষও সেম, সবকিছু সেম, জাস্ট এপিডার্মিসের ইন্টারস্টিশিয়াল কোষ, এপিডার্মিসে কোথাও যদি ক্ষতি হয় সেই জায়গাতে হচ্ছে তোমার এপিডার্মিসে কোথাও ক্ষতিগ্রস্ত হলে সেই জায়গাটা পুনর্গঠন করবে। আর যেটা হচ্ছে তোমার এন্ডোডার্মিসের ইন্টারস্টিশিয়াল কোষ, সেটা এন্ডোডার্মিসে ক্ষতিগ্রস্ত হলে সেটা পুনর্গঠন করবে। সংবেদী কোষ আর স্নায়ু কোষের কাজ আলাদা করে জাস্ট পড়ে ফেলবা। ভেতরের সংবেদী কাজ মানে কোষের কাজ হচ্ছে সিলেন্টেরোডে প্রবেশিত খাদ্য অন্যান্য সবকিছু গুণাগুণ যাচাই করে স্নায়ু কোষে প্রেরণ করে। সেম কাজ, আগের জন্য স্নায়ু কোষে সব উদ্দীপনা প্রেরণ করতো, এও স্নায়ু কোষেই সব উদ্দীপনা প্রেরণ করে। সবার কাজ বাকি সবকিছুই সেম। আচ্ছা একটা বক্স আছে হাইডার এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের মধ্যে পার্থক্য। যেখানে এই বক্স দেখবা, বোল্ড লাইন দেখবা, সেখান থেকে কোশ্চেন করাটা ইজি। এই বক্সটা থেকে অলরেডি 2টা পয়েন্ট তোমার পড়া আছে। 2টা পয়েন্ট কি? 4 নাম্বার আর 5 নাম্বার পয়েন্ট দেখো, নিডোসাইট আর জনন কোষ। তুমি তো পড়লাই যে জনি ভাই, জনন কোষ আর নিডোসাইট গ্যাস্ট্রোডার্মিসে থাকবে না, অনুপস্থিত। আর কার্যকারিতা কি? গ্যাস্ট্রোডার্মিসের মূলত গ্যাস্ট্রোডার্মিস ভেতরে থাকে পুষ্টির কাজে, আর এপিডার্মিস কি? আমাদের দেহের এই যে ত্বকটা, সেটা কি করে? সেটা হচ্ছে তোমার বাহিরের আঘাত থেকে রক্ষা করে। তাহলে গ্যাস্ট্রোডার্মিসের কাজটা কি হবে? গ্যাস্ট্রোডার্মিসের কাজ পুষ্টির সাথে সংযুক্ত, আর এপিডার্মিস হচ্ছে আবরণ দিবে। আচ্ছা এরপর হচ্ছে উৎপত্তি ও অবস্থানটা দেখো। অবশ্যই যেহেতু এপিডার্মিস একটোডার্ম থেকে তৈরি, আর গ্যাস্ট্রোডার্মিসটা কি? এন্ডোডার্ম থেকে তৈরি। পুষ্টিকোষের ক্ষেত্রে আলাদা করে এই লাইনটা পড়ে ফেলবা। ক্ষণপদ যুক্ত কোষ আর ফ্লাজেলা যুক্ত কোষ এখানে দেখা যায় না, গ্যাস্ট্রোডার্মিসে 2টা ভাগ করা ছিল।
আচ্ছা, মেসোগ্লিয়া থেকে তোমাকে পড়তে হবে মেসোগ্লিয়ার পুরুত্ব কতখানি 0.1 মাইক্রোমিটার। আর মেসোগ্লিয়া হচ্ছে অকোষীয় স্তর। মেসোগ্লিয়ার 4টা কাজ দেয়া আছে, 4টা কাজ সুন্দর করে পড়ে ফেলবা। নমনীয় কঙ্কাল গঠন করে, ভিত্তিরূপে কাজ করে, সংকোচনশীল মায়োফাইব্রিল থাকে। আর লাস্টের যে লাইনটা যে সংকোচনের দেহ, একই লাইন 3 আর 4 নাম্বারটা। আর হচ্ছে তোমার মেসোগ্লিয়া থেকে যে জিনিসটা, মেসোগ্লিয়া হচ্ছে সুপার গ্লুর মতো 2টা স্তরকে ধরে রাখবে। এটা মনে রাখলেই দেখবা কাজগুলো ইজিলি মনে থাকছে, যে কঙ্কালের মতো। কারণ হচ্ছে এটার সাথে কি হয়, 2টা স্তর এসে জোড়া লাগে, তার মানে কি ভিত্তি রূপেও কাজ করছে। আর ও সংকোচন প্রসারণেই পুরো বডিটা সংকোচন প্রসারিত হচ্ছে। সিলেন্টেরন থেকে কি পড়তে হবে দেখো, সিলেন্টেরন থেকে পড়তে হবে হাইড্রার দেহের ফাঁকা গহ্বরকে কি বলা হয়। হাইড্রার দেহের ফাঁকা গহ্বরকে আমরা বলবো হচ্ছে সিলেন্টেরন। এখানে দেখো, এখানে যেহেতু পরিপাক ঘটে, খাদ্যসার শ্বসন রেচন পরিবাহিত হয়, এজন্য ওকে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলা হয়। গ্যাস্ট্রোভাস্কুলার বা পরিপাক সংবহন গহ্বর বলা হয়। সিলেন্টেরন থেকে আমাদেরকে সিলেন্টেরনের অপর নামগুলো পড়তে হবে। তাহলে সিলেন্টেরনকে কি কি বলা হয়? সিলেন্টেরনকে আমরা বলবো হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, ব্লাইন্ড গাট বা ব্লাইন্ড স্যাকও আমরা বলতে পারি। তাহলে মেসোগ্লিয়া থেকে কি পড়লাম? মেসোগ্লিয়া থেকে পড়লাম মেসোগ্লিয়া হচ্ছে অকোষীয় স্তর, মেসোগ্লিয়ার পুরুত্ব 0.1 মাইক্রোমিটার। আর মেসোগ্লিয়ার কাজগুলা সিলেন্টেরন থেকে মেইনলি কি পড়বো, সিলেন্টেরন থেকে সিলেন্টেরনের হচ্ছে অপর নামগুলা পড়বো, যে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বলা হয়, ব্লাইন্ড গাট, ব্লাইন্ড স্যাক বলা হয়। আর এতে দেখো সব খাদ্যেরই বহিঃকোষীয় পরিপাক ঘটে, আর খাদ্যসার শ্বসন রেচন সব পদার্থই পরিবাহিত হয়। এখানে তোমার বই একটা ছক দেওয়া আছে, সেটা হচ্ছে সিলোম ও সিলেন্টেরনের মধ্যে পার্থক্য। সিলোম ও সিলেন্টেরনের মধ্যে পার্থক্য দেওয়া আছে। সিলোম তো আমাদের থাকে, মানে যারা হচ্ছে আমরা উন্নত প্রাণী ছিলাম তাদের ক্ষেত্রে কি ছিল, ইউসিলোমেট ছিলাম তাদের ক্ষেত্রে সিলোম থাকে, আর হাইড্রার ক্ষেত্রে কি থাকে, সিলেন্টেরন থাকে। তাহলে ত্রিভ্রূণস্তরী প্রাণীদের দেহে সিলোম থাকবে, দ্বিভ্রূণস্তরী প্রাণীদের দেহে হচ্ছে তোমার সিলেন্টেরনটা থাকবে। বাইরের দিকে 2 নাম্বার পয়েন্টটা পড়ে ফেলবা। সিলেন্টেরনের ক্ষেত্রে গ্যাস্ট্রোডার্মিস থাকে, আর সিলোমের ক্ষেত্রে মেসোডার্মাল পেরিটোনিয়াম থাকে। সিলোম কি দিয়ে পূর্ণ থাকে? সিলোমে তরল দ্বারা। আর সিলেন্টেরন উপরে প্যারাতেই পড়ে আসছো, পানি থাকবে, খাদ্য থাকবে, বর্জ্য পদার্থ থাকবে, এটাতে কোনো অঙ্গ থাকবে না। বাট আমাদের দেহে কি আছে, হৃৎপিণ্ড, ফুসফুস, অনেক অঙ্গ আছে। জাস্ট আমাদের সাথে হাইড্রার পার্থক্য করে পড়বা, তাহলেই দেখবা মনে থাকবে। লাস্ট 2টা লাইনের জন্য আমাদের সাথে হাইড্রার পার্থক্য করে পড়বা, যে আমাদের দেহে অনেক অঙ্গ থাকে, হাইড্রাতে কোনো অঙ্গ থাকে না। আর আমাদের ক্ষেত্রে কি করে, শুধু দেহ গহ্বরের কাজ করে, কারণ আমাদের তো পরিপাকের জন্য আলাদা গহ্বর আছে, আমাদের সবকিছুর জন্যই তো আলাদা গহ্বর তন্ত্র সবই আছে। বাট হাইড্রার কি, হাইড্রার হচ্ছে দেহ গহ্বর, পরিপাক গহ্বরের সেম কাজটাই করবে। এই বক্সটা রিডিং দিবা। দেখো একটা হাইড্রাকে যদি আমরা কাটি তাহলে কেমন দেখাবে। বাইরে কি থাকবে, বাইরে হচ্ছে একটোডার্মটা থাকে, ডান পাশের ছবিটা খেয়াল করো, মাঝখানে কি থাকবে, মেসোগ্লিয়া, আর এটা হচ্ছে এন্ডোডার্ম। আর তার ভেতরে এই যে ফাঁকা জায়গাটা, এটা হচ্ছে গাট, যেটা হচ্ছে তোমার সিলেন্টেরন। বাম পাশের চিত্রে আসো, বাম পাশের চিত্রে দেখো একদম বাইরের যে লেয়ারটা সেটা হচ্ছে তোমার, আচ্ছা উপরে তো কোর্সিকা, হাইপোস্টোম, এই যে মুখছিদ্রটা যেদিক দিয়ে খাদ্য প্রবেশ করবে এবং খাদ্য বের হবে, তাই না, এটা হচ্ছে হাইপোস্টোমটা, এটা হচ্ছে কোর্সিকা। এরপর হচ্ছে কি একটোডার্ম। একটোডার্মের ক্ষেত্রে দেখো বাইরের একদম বাইরের লেয়ারটা একটোডার্ম, তারপরে যে পিঙ্কিশ যে লেয়ারটা পিঙ্ক কালার, সেটাই হচ্ছে তোমার মেসোগ্লিয়া। এরপর ভেতরের লেয়ারটা হচ্ছে এন্ডোডার্ম। এরপর এই যে ফাঁকা গহ্বরটা দেখতে পাচ্ছ যেটা, সেটাই হচ্ছে তোমার গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বা ব্লাইন্ড গাট বা ব্লাইন্ড স্যাক বা সিলেন্টেরন। এই যে যে ফাঁকা গহ্বরটা, এটাই হচ্ছে একই সাথে তোমার এই যে উপরে যে কথাটা তুমি পড়লা, দেহ গহ্বর ও পরিপাক গহ্বরের কাজ করে, সেটাই হচ্ছে এইটা, দেহ গহ্বর এবং পরিপাক গহ্বরের কাজ করবে। পাশাপাশি দেখো মুকুলের একটা ছবিও দেওয়া আছে, ডান পাশে মুকুল আর বাম পাশে হচ্ছে ওভারি, আর একদম নিচে বেজাল ডিস্ক, যেটা হচ্ছে পদতল বা পাদচাকতি। এটার সাথে সাথেই কিন্তু আমাদের অলরেডি হাইড্রার পরিচিতি ফার্স্ট যে ভাগটা, সেই ভাগটা পড়া শেষ। এই ভাগ থেকে তাহলে আমরা কি পড়লাম, হাইড্রার আবিষ্কারক, নামকরণ কে করেছে, এবং হাইড্রার স্বভাব, যেটা সবই দিয়ে মনে রাখা যায়। হাইড্রার প্রজাতি কয়টা, পৃথিবীতে কয়টা, বাংলাদেশে কয়টা, আর কালার গুলা পড়ে ফেললাম। আর হাইড্রার এপিডার্মিস, গ্যাস্ট্রোডার্মিসদের কোষের নাম সহ কাজগুলা, জাস্ট কোষের নাম চিন্তা করলেই কাজ করা, এর বাইরে কিন্তু এখান থেকে পড়ার আর কিচ্ছু নাই। তুমি যদি একটু মনোযোগ দিয়ে পড়ো, দেখবা যে তোমার কিন্তু অলরেডি সবই পড়া শেষ এখন পর্যন্ত যা পড়া হয়েছে। আচ্ছা ফার্স্টে এতক্ষণ যা পড়লাম একটু রিভাইজ করো, আমি হচ্ছে এরপর একটা স্পট এক্সাম কোশ্চেন দেখাবো।
আচ্ছা, এই দুইটা কোশ্চেন একটু একসাথে করেই কমেন্ট করো, একসাথে করেই কমেন্ট করো, আলাদা আলাদা কমেন্ট করতে হবে না, একটু আনসার দাও, একসাথে কমেন্ট করো। আচ্ছা, অলরেডি সবাই কমেন্ট করা শুরু করে দিয়েছো। দেখো, বেশিরভাগেরই আনসার হয়েছে নিম্নের কোনটি হাইডার দেহকাণ্ডের অংশ না। নিম্নের কোনটি হাইডার দেহকাণ্ডের অংশ না। দেহকাণ্ডের অংশ কয়টা ছিল? 3টা ছিল, তাই না? কি দিয়ে মনে রাখছিলাম? কামিজ, কোর্সিকা, মুকুল, জননাঙ্গ। যারা কনফিউজড হয়ে যাচ্ছ তারা খেয়াল করো, হাইডার দেহকে কয় ভাগে ভাগ করা ছিল? 3 ভাগে, তাই না? হাইপোস্টোম, দেহকাণ্ড আর পদতল বা পাদচাকতি। তাহলে হাইপোস্টোম কিন্তু মেইন অংশ, ওইটা দেহকাণ্ডের অংশ না, ওইটা নিজেই একটা আলাদা মেইন অংশ, আমাদের জাস্ট মাথা, বডি, পায়ের মতো আলাদা আলাদা। আর দেহকাণ্ডের অংশ হচ্ছে কামিজ, তাহলে কোর্সিকা, মুকুল, জননাঙ্গ। আর মেসোক্লিয়ার পুরুত্ব কত? 0.1 মাইক্রোমিটার। এটা একক ভুল করা যাবে না। মনের সুখে মেডিকেল অ্যাডমিশন দিতে গেছি, তারপর হচ্ছে তোমার একটা কোশ্চেন ছিল, ফার্স্টে 0.1 পাইছি, মনের সুখে মনের আনন্দে দাগাই ফেলছি। পাশে যে একক ছিল ওটা কি ছিল না ছিল, কি একক ছিল দেখিই নাই, আমি আমার আনসার পাইছি, দাগাই ফেলছি। এরকম ভুল করা যাবে না। অবশ্যই অবশ্যই একক খেয়াল করবা, না হলে দেখবা উপরে লেখা আছে 0.1 মাইক্রোমিটার, তারপর দেখবা 0.00111 দিয়ে সেন্টিমিটার টেন্টিমিটার বিভিন্ন এককে কনভার্ট করে নিচে লেখা থাকবে সবগুলা। তুমি তো ফার্স্টেই দাগাই ফেলছো তোমারটা, বাকি অপশন তুমি পড়োই নাই। এরকম করলে পরে দেখা যাবে নিচে আসলে আসলে তোমার ডি নাম্বারে লেখা ছিল কি সবগুলা, কিন্তু তুমি মনের সুখে ফার্স্টে এক মানে এই অপশন থেকেই দাগাই ফেলছো। তাই এরকম ভুল করা যাবে না। আমরা যেরকম মানে আমি বা আমরা যে যারা যেরকম ভুল করি সেরকম ছোটখাটো ভুল করা যাবে না। ফার্স্টে কোশ্চেন পরপর পুরো প্রশ্নটা প্রথমে পড়বা, মানে পুরো কোশ্চেন না, তুমি যে কোশ্চেনটা তখন আনসার করতে যাচ্ছ সেটা পড়বা, সবগুলো অপশন সহকারে পড়বা, সবগুলো অপশন সহকারে পড়বা, তারপর হচ্ছে আনসার দিবা। এবং অবশ্যই এই সংখ্যাগুলা পড়ার সময় এককটা মাস্ট পড়বা। আচ্ছা, এরপর আমরা হাইডার খাদ্য গ্রহণ ও পরিপাক প্রণালীতে চলে আসি। দেখো হাইডা কত কিছু খায়, হাইডা কত কিছু খায়। তোমাকে যদি এখন কোশ্চেন করা হয় হাইডার খাদ্য নিচের কোনটা, লেখা আছে দেখো যে হাইড্রা হচ্ছে মাংসাশী প্রাণী, হাইড্রা মাংসাশী প্রাণী। তারপর হচ্ছে হাইড্রার বিরাট খাদ্য অংশ জুড়ে আছে সাইক্লোপস, ড্যাফনিয়া, ক্রাসনাসীয়, সন্ধিপতি, অনেক অনেক কিছু। মেইন এখানে একটা লাইন লেখা আছে লাস্ট প্যারা, লাস্ট লাইনটা খেয়াল করো, প্রধান খাদ্য হচ্ছে ক্ষুদ্র ক্রাস্টাসীয়, সন্ধিপতি। এখন তোমাকে যদি কোশ্চেন করা হয় হাইড্রার খাদ্য কোনটা, সাইক্লোপস, ড্যাফনিয়া, ক্ষুদ্র ক্রাস্টাসীয়, সন্ধিপতি, সবগুলা। তোমার আনসার কোনটা হবে? সবগুলা। কারণটা কি? হাইডার খাদ্য কোনটা? হাইডা কিন্তু সব খায়, এখানে যা যা লেখা আছে সব খায়, সাইক্লোপস, ড্যাফনিয়া, ছোট ছোট কৃমি, খণ্ডকায়িত প্রাণী, মাছের ডিম সব খায়। তো শুধু খাদ্য যদি জিজ্ঞেস করা হয় তোমার আনসার হবে সবগুলা, বাট প্রধান খাদ্য যদি জিজ্ঞেস করা হয় তখন তোমার আনসার হবে ক্ষুদ্র ক্রাস্টাসীয়, সন্ধিপতি। যখন এই কোশ্চেনটা ভালোভাবে বুঝে আনসার দিবা, ঠিক আছে? কোশ্চেন গুলো ভালোভাবে পড়বা যে প্রধান খাদ্য চাওয়া হয়েছে নাকি হচ্ছে তোমার খাদ্য চাওয়া হয়েছে। ফার্স্ট অপশনে ক্ষুদ্র ক্রাস্টাসীয়, সন্ধিপতি দেখিয়ে মনের খুশিতে দাগায় ফেলো না, বাকি অপশনগুলো একটু পড়ো আর কোশ্চেনটাও একটু ভালোভাবে দেখবা যে তোমার কাছে কি জিনিস চাওয়া হয়েছে। এই জিনিসটা একটু কনফিউজড হয় সবাই, এই জন্য এই জায়গাটা ভালো করে পড়বা। আরেকটা কি, আর দুইটা জায়গা ভালো করে পড়তে বলেছিলাম, সেটা হচ্ছে বাংলাদেশে হাইড্রার প্রজাতি আর পৃথিবীতে হাইড্রার প্রজাতি, তারপর নিডারিয়ার দেহে নেমাটোসিস্টের সংখ্যা আর হাইড্রার দেহে নেমাটোসিস্টের সংখ্যা। আরেকটা জায়গা হচ্ছে এটা যেখানে তোমরা ভুল করো, প্রধান খাদ্য আর সব খাদ্যের মধ্যে প্যাচ লাগাই ফেলো। প্রধান খাদ্য চাওয়া হলে সেটা ক্ষুদ্র ক্রাস্টাসীয়, সন্ধিপতি। আচ্ছা, খাদ্য গ্রহণ পদ্ধতি পড়াই ফেলছি অলরেডি তোমাকে যে কোনটা কিভাবে করবে। নেমাটোসিস, নেমাটোসিস শিকারের দেহে হচ্ছে তোমার হিপনোটক্সিন প্রবেশ করাবে, ফলভেন্ট গুলাতো প্যাঁচায় ধরে গতিরোধ করে, আর গ্লুটিনেন্ট হচ্ছে আঠালো রসকরণ করে আটকে ফেলে। এরপর সবাই মিলে অবশ করায় মানে অবশ করায় মুখের কাছে নিয়ে আসে, এরপর হচ্ছে পরিপাক করে সাধারণত। আলিম স্যারের বই একটা এক্সট্রা ইনফরমেশন লেখা আছে, সেটা হচ্ছে হাইড্রা কাদেরকে শিকার করে। গ্লুটাথিয়ন নামক রাসায়নিক পদার্থ যাদের দেহে থাকে হাইড্রা তাদেরকে শিকার করে।
গ্লুটাথিওন নামক রাসায়নিক পদার্থ। গ্লুটাথিওন কথাটা মনে রাখো যে যাদের দেহে গ্লুটাথিওন আছে। তার মানে বুঝতেই পারতেছো সাইক্লোপস, ড্যাফনিয়া, ক্রাস্টাসিয়াস সন্ধিপুত এদের দেহে হচ্ছে গ্লুটাথিওন পদার্থ থাকে। এজন্য হাইড্রা হচ্ছে এদেরকে শিকার করে। গ্লুটাথিওন কথাটা জাস্ট। আর এক্সট্রা সব বাকি সব ইনফরমেশন সেম। আচ্ছা, পরিপাক প্রণালী। হাইড্রার দেহে সাধারণত দুই ভাগে পরিপাক হয়। কি? বহিঃকোষীয়, আরেকটা হচ্ছে অন্তঃকোষীয়। বহিঃকোষীয়র আরেকটা নাম কিন্তু আন্তঃকোষীয়। আন্ত আর অন্তের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আন্তঃকোষীয় মানে হচ্ছে বহিঃকোষীয়, আন্ত সরেয়া। আর অন্তঃকোষীয় মানে হচ্ছে কোষের ভেতর, অন্তর্নিহিত বা ভেতরে। অন্ত বুঝাইতে আমরা কি বুঝাই? কোষের ভেতর। আর আন্ত মানে কোষের বাইরে। ঠিক আছে, তাহলে বহিঃকোষীয় পরিপাকটা কি? আন্তঃকোষীয়। এটা জাস্ট হাইড্রার জন্য না, আল্লাহ দুনিয়া সবকিছুর জন্য মনে রাখবা। যে কোনো পরিপাক, মানুষের পরিপাক, যার পরিপাকই হোক সবার ক্ষেত্রে, বা পরিপাক না হোক, অন্ত এই কথার মধ্যে প্যাচ লাগাবা না। আন্তঃপ্রজাতি অন্তঃপ্রজাতি অনেক ডিফারেন্স। অন্ত মানে হচ্ছে ভেতরে, আন্ত মানে বাইরে। আচ্ছা, বহিঃকোষীয় পরিপাকে দেখো নিচের লাইন কি লাগবে, এখানে নিচের লাইনটা লাগবে যে পেপসিন নিঃসৃত হয়ে প্রোটিন পলিপেপটাইডকে পরিণত করে, লিপিড ও শর্করা খাদ্যাংশের পরিবর্তন হয় না। আর এখানে লাইনটার উপরেই দেখো লেখা আছে কোষের ফ্লাজেলা সঞ্চালিত হয়ে খাদ্যকণাকে এনজাইমের সাথে ভালোভাবে মিশ্রিত করে। তার মানে বহিঃকোষীয় পরিপাকে কে হেল্প করে? ফ্লাজেলা। এটা আমরা একটা বক্স থেকে একসাথে পড়ে ফেলবো। জাস্ট তোমাকে দেখাচ্ছি যে বইয়ের কোন অংশটা পড়াচ্ছি, যাতে তোমার মেইন বই থেকে কভার করা ইজি হয়। আচ্ছা, এখানে আবার আন্ডারলাইন করা আছে, তার একটু উপরের লাইনে লেখা আছে, সেকেন্ড লাইন দেখো, পেশি আবরণী কোষের ক্ষণপদীয় কোষগুলা ক্ষণপদ বের করে। তার মানে আগেরটাতে কি হেল্প করেছিল? ফ্লাজেলা, এটাতে হচ্ছে ক্ষণপদ। আচ্ছা, আন্ডারলাইন লাইন দেখো এখন, ট্রিপসিন আমিষ জাতীয় খাদ্যকে অ্যামাইনো অ্যাসিড, লাইপেজ স্নেহ জাতীয় খাদ্যকে ফ্যাটি অ্যাসিড, আর অ্যামাইলেজ শর্করাকে গ্লুকোজে পরিণত করে। আর শ্বেতসার জাতীয় খাদ্য পরিপাক হতে পারে না। এখন আমরা আমাদের বক্সটায় চলে যাই, আমরা বক্স থেকে ইজিলি পড়ে ফেলবো। তুলনা করে পড়বা, তাহলে সব জিনিস মনে থাকবে। তুলনা ছাড়া যদি তুমি প্যারা প্যারা করে আলাদা আলাদা করে পড়তে যাও, সেক্ষেত্রে দেখবা তুমি একটা মনে আছে আরেকটা ভুলে গেছো, নাহলে দুইটার মধ্যে প্যাচ বাঁধাই তুমি বসে আছো কনফিউজড হয়ে। আচ্ছা, হাইড্রার পরিপাক। অবশ্যই হাইড্রাতে শ্বেতসার পরিপাক হয় না। হাইড্রার পরিপাকের ক্ষেত্রে কি? হাইড্রাতে কিন্তু শ্বেতসার পরিপাক হয় না। এখন বহিঃকোষীয় পরিপাক আর অন্তঃকোষীয় পরিপাকের মধ্যে আসো। বহিঃকোষীয় পরিপাকে কি হেল্প করবে? ফ্লাজেলা। তাহলে বহিঃকোষীয় পরিপাকটা কার সাহায্যে হচ্ছে? ফ্লাজেলার সাহায্যে। আর উল্টাটা কি? ক্ষণপদের সাহায্যে অন্তঃকোষীয় পরিপাক হচ্ছে। বহিঃকোষীয় পরিপাকে প্রোটিন পলিপেপটাইডে পরিণত হচ্ছে। তাহলে কি হেল্প করছে? পেপসিন। পেপসিন প্রোটিনকে পলিপেপটাইডে পরিণত করে। অন্তঃকোষীয় পরিপাকে কি হয়? অন্তঃকোষীয় পরিপাকে প্রোটিন অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। কি হেল্প করে? ট্রিপসিন। ট্রিপসিন হেল্প করবে এখানে, আর এখানে হচ্ছে পেপসিন। আচ্ছা, বহিঃকোষীয় পরিপাকের ক্ষেত্রে কিন্তু লিপিড আর শর্করার কোনো পরিপাক হয় না। বাট অন্তঃকোষীয় পরিপাকে প্রোটিন, লিপিড, শর্করা সবই পরিপাক হয়। ট্রিপসিন অ্যামিনো অ্যাসিডে পরিণত করবে হচ্ছে প্রোটিনকে, লাইপেজ লিপিডকে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে, আর অ্যামাইলেজ হচ্ছে শর্করাকে গ্লুকোজে পরিণত করে। তাহলে জাস্ট বহিঃকোষীয় পরিপাকে আমরা কার পরিপাকটা দেখতে পাচ্ছি? বহিঃকোষীয় পরিপাকে জাস্ট প্রোটিনের পরিপাকটা দেখতে পাচ্ছি, আর অন্তঃকোষীয় পরিপাকের ক্ষেত্রে তিনটারই পরিপাক দেখতে পাচ্ছি। বাট শ্বেতসারের কোনো পরিপাক হয় না। এটা ইজিলি বক্স থেকে একটু আলাদা করে পড়ে ফেলবা। আচ্ছা, এখানে একটা বক্স দেয়া আছে, যে বক্সটা হচ্ছে আলিম স্যার আর মাজেদা ম্যাডামের বই থেকে নেয়া। বাট তারপর বক্সটা এখানে কেন অ্যাড করা হয়েছে? কারণ হচ্ছে একদম যেটা নিউ এডিশনের বই, সেখানেও এই টাইপ একটা বক্স অ্যাড করেছে, কাছাকাছি একটা বক্স। ঠিক আছে, এই জন্য এই বক্সটা একটু আলাদা করে পড়তে হবে। আচ্ছা, নিউ এডিশনের বইয়ের সাথে এই এডিশনের মানে এই অধ্যায়ের তেমন কোনো চেঞ্জ নাই। তো দুই একটা যা কিছু চেঞ্জ আছে দেখো এখানে আলাদা করে স্লাইডে দিয়ে দেয়া আছে। বাদ বাকিগুলো তোমাদের অন্যান্য অধ্যায়গুলো পরে আবার অ্যাটাচ করে দিয়ে দেয়া হবে, সমস্যা নেই। তুমি জাস্ট এখন তোমার কাছে যে এডিশনের বই আছে সেটাই পড়ো। নিউ এডিশনের বই এটা দেয়া আছে, আর আলিম স্যারের মাজেদা ম্যাডামের বই, এজন্য এটা এক্সট্রা করে একটু দেখাচ্ছি যে সংগঠনের স্থান কোথায়। অন্তঃকোষীয় পরিপাক খাদ্য গহ্বরের মধ্যে হয়। আর বহিঃকোষীয় পরিপাক সিলিন্ডারের পাকস্থলী অন্ত্রের লুমেনে হয়ে থাকে। এখানে খাদ্য গহ্বর সৃষ্টি হয়, বহিঃকোষীয় পরিপাকে খাদ্য গহ্বর সৃষ্টি হয় না। এখানে এনজাইম নিঃসরণ স্থান হচ্ছে কোষের সাইটোপ্লাজম, বহিঃকোষীয় পরিপাকের ক্ষেত্রে গ্রন্থি কোষ। আচ্ছা, শ্বসন ও পরিবহন, এটা হচ্ছে সাইটোপ্লাজমে শোষিত হয়, এটা সংবহন তন্ত্রের মাধ্যমে। আর লাস্ট লাইন, বর্জ্য নিষ্কাশন, বর্জ্য কলারসে নিক্ষিপ্ত হয়, বর্জন আলিপথে নিক্ষিপ্ত হয়।
এখান থেকে তুমি জাস্ট যদি কিছু মনে রাখতে নাও চাও, খাদ্য গহ্বর সৃষ্টিটা মনে রাখবা, আর শোষণ ও পরিবহন কোথায় হয় সেটা মনে রাখবা। ঠিক আছে, তুমি হচ্ছে খাদ্য গহ্বর সৃষ্টি আর শোষণ ও পরিবহন বক্সটা ততটা ইম্পর্টেন্ট না, আগের সবগুলো এগুলো কথাটাই ইম্পর্টেন্ট ছিল, যে কোথায় লিপিড পরিপাক হয়, প্রোটিন পরিপাক কোথায় হয় কোথায় হয় না, তুমি অতটুকু মনে রাখতে পারলেই এনাফ। এই জায়গাটা জাস্ট একটু রিডিং পড়বা। এবার চলে আসো মোস্ট আরেকটা 5 স্টার টপিকে। একজন কমেন্ট করেছে যে আপু 5 স্টার টপিক কোনগুলো বলছেন, আমি ভুলে গেছি। দেখো 5 স্টার টপিক বলেছিলাম হচ্ছে নিডোসাইট বা নেমাটোসিস, হাইড্রা চলন আর হাইড্রা জনন। আচ্ছা, হাইড্রার চলন, হাইড্রা চলনের ক্ষেত্রে ফার্স্ট প্যারায় লেখা আছে চলনের সময় হচ্ছে প্রথমে কে সংবেদী কোষ সাড়া দেয়, এরপর হচ্ছে স্নায়ুজালকের ভিতর সঞ্চালিত হয়, মানে সেম কথাগুলো ওগুলা, যে সংবেদী কোষ প্রথমে হচ্ছে তোমার বুঝতে পারবে যে তুমি হাঁটতে চাচ্ছ নাকি বসে থাকতে চাচ্ছ নাকি শুয়ে থাকতে চাচ্ছ, এটা ফার্স্টে কে বুঝবে, সংবেদী কোষ, তারপর স্নায়ু কোষে পাঠাবে। আচ্ছা, এখান থেকে কি পড়তে হয়, হাইড্রার চলন থেকে তোমাকে পড়তে হবে হচ্ছে সব কয়টা চলনের বাংলা ইংলিশ নাম ঝাড়া ঠোঁটস্থ করা লাগবে। সব কয়টা চলনের বাংলা ইংলিশ নাম তোমাকে ঝাড়া মুখস্থ করতে হবে, এবং কোন চলনের আর কি কি না, মানে কি কি ধরনের নাম আছে। দেখো লুপিং এর ক্ষেত্রে লুপিং এর অপর নাম ফাঁসা চলন, সে অবশ্যই হচ্ছে নিউ এডিশনের বই ফলো করবা, একদম পুরান আমলের বই জাদুঘরে রাখার মতো যেগুলো বই 17-18 সালের, ওগুলাতে হামাগুড়ি হ্যাচড়ানো যা কিছু লেখা আছে ওগুলা বাদ। এখন এই এডিশনের বই যা কিছু যেটা লেখা আছে সেপ্টেম্বরের মানে 2020 বা 2019 এর বই যেটা লেখা আছে তুমি সেটাই জানবা, এই ইনফরমেশন গুলো রিসেন্ট বই সেম। ঠিক আছে, লুপিং এর অপর নাম কি ফাঁসা চলন, জাদুঘরে রাখা বইয়ের ইনফরমেশন পড়া যাবে না, লেটেস্ট ইনফরমেশনটা পড়তে হবে। এই ইনফরমেশন গুলো হচ্ছে লেটেস্ট। যে লুপিংটা কি সেটা হচ্ছে ফাঁসা চলন। লম্বা দূরত্ব অতিক্রমের জন্য হাইড্রা কিসের আশ্রয় নেয়, লুপিং এর আশ্রয় নেয়। লুপিং এর আরো দুইটা নাম কি, জোকা চলন বা শোপোকা চলন, এই জিনিসটা মনে রাখতে হবে। এরপর আসি সমারসল্টিং ডিগবাজি, এটা হচ্ছে হাইড্রা সাধারণ ও দ্রুত চলন প্রক্রিয়া, সাধারণ ও দ্রুত চলন প্রক্রিয়া। যারা প্যাচ বাধাই ফেলো কোনটা দ্রুত চলন কোনটা আপু লম্বা চলন কোনটা সাধারণ চলন কোনটা কি, যারা অলরেডি কনফিউজড তারা লল আর সুদ কথাটা দিয়ে মনে রাখবা। লতে লুপিং লতে লম্বা দূরত্ব, লতে লুপিং লতে লম্বা দূরত্ব, শতে সমারসল্টিং শতে সাধারণ চলন, সাথে দ্রুত চলন। ঠিক আছে, অক্ষরের সাথেই নামের অক্ষরের সাথেই নামের অক্ষরের সাথে মিল রেখে জাস্ট আর কনফিউজড হবা না, অক্ষরের সাথে মিল রেখেই তুমি এটা পড়ে ফেলবা। লতে লুপিং লতে লম্বা দূরত্ব, শতে সমারসল্টিং শতে হচ্ছে সাধারণ ও দ্রুত চলন প্রক্রিয়া। সাধারণ ও দ্রুত চলন প্রক্রিয়া, দ্রুতটা এক্সট্রা করে মনে রাখার জন্য সুদ কথাটা লিখেছি, তুমি যদি এমনি মনে রাখতে পারো সেটা খুবই ভালো। লতে লুপিং লতে লম্বা দূরত্ব, শতে সমারসল্টিং শতে হচ্ছে সাধারণ ও দ্রুত চলন প্রক্রিয়া। আচ্ছা, এটাই হচ্ছে আলাদা করে জাস্ট মনে রাখার জন্য, বাদ বাকি তোমাকে চলন থেকে যা কিছু আছে সব কিছু পড়তে হবে। 5 স্টার একটা টপিক চলন, সব বাংলা ইংলিশ নাম ভেতরে যা কিছু লাইন লেখা আছে এক্সট্রা সবই পড়া লাগবে। দেখো গ্লাইডিং এর আরেকটা নাম কি, অ্যামিবয়েড চলন, গ্লাইডিং এর আরেকটা নাম হচ্ছে অ্যামিবয়েড চলন। এর সাহায্যে হাইড্রা কি করে, অত্যন্ত ধীর গতিতে মসৃণ তলে খুব সামান্য দূরত্বে স্থানান্তরিত হয়। আবার ভাষা লেখা আছে, ভাষার ইংলিশ পড়তে হবে, সাঁতার সেম, হামাগুড়ি বা ক্রলিং। যারা ভাবতেছো আপু ইংলিশ তো এমনি পারি তাহলে কেন পড়বো, কারণ পরে দেখবা যে অপশনে তোমার কাছে ক্রলিং ট্রলিং অনেক কিছু লেখা আছে, তুমি আজীবন হামাগুড়ি পড়ে আসছো, তুমি আর ক্রলিং চিনতে পারতেছো না। এরকম যাতে না হয় এজন্যই তুমি ব্র্যাকেটে যা যা লেখা আছে পাশে সবসময় চেষ্টা করবা ওইটা পড়ে ফেলতে। ঠিক আছে, হামাগুড়ি হাঁটা আর দেহের হচ্ছে সংকোচন প্রসারণ। আচ্ছা, হামাগুড়িটাতে কি হয় দেখো, হামাগুড়ির লাস্ট লাইনে একটা কথা লেখা আছে, এ প্রক্রিয়ায় হাইড্রার আরোহণ অবরোহণ সম্পন্ন হয়। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে হাইড্রার আরোহণ অবরোহণ সম্পন্ন হয় কোন প্রক্রিয়ায়, তাহলে কোন প্রক্রিয়ায় হবে, হাইড্রার আরোহণ অবরোহণ হামাগুড়ি প্রক্রিয়ায় বা ক্রলিং প্রক্রিয়ায় সম্পন্ন হবে। আচ্ছা, হাঁটা আর দেহের সংকোচন প্রসারণ এগুলাও পড়ে ফেলতে হবে। সব বইয়ে সবকিছু মিলায়ে একটা আলাদা করে এখানে লেখা আছে, খুব বেশি আলাদা ইনফরমেশন নাই, দেখো সব একসাথে এখানে একসাথে করে লেখা আছে যাতে তোমার পড়তে ইজি হয়। হাইড্রার চলন, চলন পদ্ধতি দেখো, লুপিং বা ফাঁসা চলন। ফার্স্টে লুপিং এর ওই কথাটা পাশে লিখে দিয়েছি, লতে লুপিং লতে হচ্ছে লম্বা দূরত্ব, এই পদ্ধতিতে হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, লুপিং এর অপর নাম কি কি, ফাঁসা চলন, জোকা চলন, বা এখানে লেখা আছে শুয়োপোকা বা জোকের মতো চলে। আচ্ছা, সমারসল্টিং বা ডিগবাজি তো শতে সমারসল্টিং আর শতে হচ্ছে সাধারণ চলন। গ্লাইডিং বা অ্যামিবয়েড এটা এক্সট্রা করে জাস্ট একটু
একটু মনে রাখবা, এটা অন্য একটা রাইটারের বই লেখা আছে, শামুকের মতো চলন। শামুকের মতো চলন, যার মনে হচ্ছে যে এত কিছু মনে রাখতে পারবো না, আচ্ছা মনে রাখতে হবে না, তুমি তো জাস্ট এতটুকু জানতা যে শামুক তোমার আজমল স্যারের বই লেখা ছিল না, তার মানে শামুকের মতো চলন কিন্তু লুপিং এর না, এটাই জাস্ট কনফিউজড হো না। আর গ্লাইডিং, গ্লাইডিং তো একদম স্লো, জাস্ট মনে করো যে অ্যামিবার মতো হাঁটবে, আর অ্যামিবা এত আস্তে আস্তে হাঁটে, আর শামুকও আস্তে আস্তে হাঁটে, অ্যামিবা শামুকের হাঁটা তো তাহলে সেমই হবে। আচ্ছা, আর বাদ বাকি সবকিছু সেম। ক্রমসংকোচনে হচ্ছে হাইডা সাপের মতো হেঁটে চলবে, আর সাপ হচ্ছে ক্রমসংকোচনের মতো যেমন হাঁটে, বডিকে একবার কন্ট্রাক্ট করে আবার হচ্ছে সামনের দিকে হাঁটে, ক্রমসংকোচন পদ্ধতিতে সেম ভাবে হাইডা হচ্ছে হেঁটে থাকে। ঠিক আছে, এই জায়গাটা জাস্ট হচ্ছে আলাদা করে জাস্ট পড়তে হবে, কোনটাতে শামুকের মতো কোনটাতে সাপের মতো, বাকি সব ইনফরমেশন সেম। আচ্ছা, এখনই দেখো পড়ায় আসছি, এখনই পড়াইছি, জাস্ট স্পট এক্সাম 2টা দিয়ে ফেলো। তিনটা একসাথে কমেন্ট করো। আচ্ছা, অলরেডি সবাই আনসার দেওয়া শুরু করে দিয়েছো। কোন চলন পদ্ধতিতে হাইড্রা হচ্ছে লম্বা দূরত্ব অতিক্রম করে? দেখো এটা কি ছিল, লতে লুপিং, লতে লম্বা দূরত্ব, আর লুপিং এর অপর নাম কি? যোগাচলন, তাহলে হচ্ছে যোগাচলন হবে। কোন চলন পদ্ধতিতে আরোহণ ও অবরোহণ সম্পন্ন হয়? এটা বারবার যেটা বলছিলাম, ক্রলিং, ক্রলিং এর বাংলাটা কি ছিল? ওটা ছিল হচ্ছে হামাগুড়ি। কোন চলন পদ্ধতিতে সাপের মতো চলন ঘটে? এক্ষুনি পড়ে আসছি উপরে, সেটা হচ্ছে কি? ক্রমসংকোচন। তাহলে আমাদের স্পট এক্সাম 2টা কমপ্লিট, আর আমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে বাকি, সেটা হচ্ছে কি? হাইড্রা জনন। হাইড্রা জনন হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট টপিক, এটা হচ্ছে ভালোভাবে পড়তে হবে। আচ্ছা, ফার্স্টে দেখো আমরা একটা সাধারণ ধারণায় আসি যে হাইড্রার জনন কয় প্রকার। হাইড্রার জনন হচ্ছে দুই প্রকার। দুই প্রকার কি কি? অযৌন জনন আর যৌন জনন। হাইড্রা কিন্তু দুইটা পদ্ধতিতেই জনন কাজ সম্পূর্ণ করে। কি কি? অযৌন জনন, যৌন জনন। অযৌন জননটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে মুকুলোদ্গম আর বিভাজন। মুকুলোদ্গম আর হচ্ছে বিভাজন। অযৌন জননের ক্ষেত্রে দুই ভাগে ভাগ করা যায়, মুকুলোদ্গম আর বিভাজন। যৌন জননের ক্ষেত্রে কিন্তু ভাগ নাই, বাট জাস্ট আমরা যৌন জননের স্টেপ গুলা মনে রাখার জন্য ওটাকে তিনটা শিরোনামে ভাগ করি, যেটা বইয়ে লেখা আছে। অস্থায়ী জননাঙ্গ তৈরি, নিষেক পরিস্ফুটন। তোমাদের পরীক্ষায় কোশ্চিন আসে নিচের কোনটা যৌন জননের ধাপ না? স্থায়ী জননাঙ্গ তৈরি, নিষেক পরিস্ফুটন, অস্থায়ী জননাঙ্গ তৈরি। তোমরা স্থায়ী অস্থায়ীর মধ্যে কনফিউজড হয়ে যাও, এই জায়গাটা খেয়াল করে পড়বা। এটা হচ্ছে অস্থায়ী জননাঙ্গ তৈরি, অস্থায়ী জননাঙ্গ তৈরি। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে কিসে চলে আসবো? প্রথমে আমরা চলে আসি অযৌন জননে। অযৌন জননের ক্ষেত্রে কি হবে? গ্যামেট উৎপাদন ছাড়াই যে জনন সম্পাদিত অযৌন জনন বলে। অযৌন জনন কয় প্রকার? দুই প্রকার, মুকুলোদ্গম আর হচ্ছে বিভাজন। মুকুলোদ্গম থেকে আমাদের কি পড়তে হবে? দেখো, মুকুলোদ্গম হচ্ছে অযৌন জননের স্বাভাবিক প্রক্রিয়া। মুকুলোদ্গম, তাহলে অযৌন জননের স্বাভাবিক প্রক্রিয়া কোনটা? মুকুলোদ্গম আর বিভাজনের মধ্যে মুকুলোদ্গম। কারণ বিভাজন হচ্ছে মাঝে মাঝে হয়, যখন তুমি অ্যাক্সিডেন্টালি হাইড্রাকে কেটে ফেললো। একজন জিজ্ঞেস করছিল যে আপু হাইড্রার মৃত্যু নাই কেন? কারণ স্বাভাবিক হাইড্রার মৃত্যু একটু কঠিন, কারণ তুমি ওকে যে অংশ থেকে ওকে তুমি ভাঙতে যাবা বা মেরে ফেলতে যাবা, সে অংশ থেকে হাইড্রার আরেকটা মাথা গজায় যায়। এজন্য ওর ক্ষেত্রে ওকে হচ্ছে একটু ডিফিকাল্ট, ওকে মানে মেরে ফেলা ওর হচ্ছে একটু ডিফিকাল্ট। যে হাইড্রা তুমি যে অংশই কাটো না কেন, ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা আবার হচ্ছে রিজেনারেট হয়ে যায়। বিভাজনের ক্ষেত্রেই সেম হয়, তুমি হাইড্রাকে দুই ভাগে ভাগ করে ফেলবা, নতুন দুইটা হাইড্রা হয়ে যাবে। মাঝখান দিয়ে ভাগ করবা, তাও দেখবে নতুন দুইটা হাইড্রা হয়ে গেছে। ঠিক আছে, এটাই হচ্ছে বিভাজন আর মুকুলোদ্গমের পার্থক্য। মুকুলোদ্গমের এটা হচ্ছে অযৌন জননের স্বাভাবিক প্রক্রিয়া। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় হাইড্রার মুকুলোদ্গম কোন ঋতুতে হয়, তোমার আনসার কি হবে? হাইড্রার মুকুলোদ্গম কোন ঋতুতে হয়? দেখো তোমার বইয়ে লেখা আছে। যারা আনসার করতেছো গ্রীষ্মকালে হয়, তারা বইয়ের লাইনটা খেয়াল করো, লেখা আছে বছরের সব ঋতুতেই, বিশেষ করে গ্রীষ্মকালে।
তার মানে তোমাকে এই জায়গায় কোশ্চেনটা খেয়াল করতে হবে যে তোমার কাছে কোনটা চাইছে। ফার্স্টে আমরা যখন এটা ফার্স্ট প্যারাতে প্রথমে পড়ে আসছিলাম একটু আগে বাহ্যিক গঠন পড়ানোর সময়, তখনও কিন্তু ওখানে লেখা ছিল সাধারণত তোমার হচ্ছে গ্রীষ্মকালে হয়, এখানেও লেখা আছে বিশেষ করে গ্রীষ্মকালে হয়। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় কোন ঋতুতে হয়, সেক্ষেত্রে তোমার আনসার হবে সব ঋতুতে। বাট বিশেষ করে কখন হয় বা সাধারণত কখন হয় বললে তোমার আনসার হবে গ্রীষ্মকালে। বিশেষ করে বা সাধারণত গ্রীষ্মকালে। জাস্ট ৩টা ৪টা জায়গায় খেয়াল করে পড়তে হবে। যারা আবার চিন্তা করতেছো এত এত জায়গায় এত কিছু কেন, এত এত জায়গায় এত কিছু না, ৩টা ৪টা লাইনে জাস্ট। যেমন হচ্ছে খাদ্যের ক্ষেত্রে যেটা বলছিলাম, খাদ্যের ক্ষেত্রে সব খাবার খায়, প্রধান খাদ্য কোনটা বললে প্রাসদেশীয় সন্ধিপতি, আর আরেকটা হচ্ছে এই জায়গা যে কোন ঋতুতে হয়, কোন ঋতুতে বললে সব ঋতুতে, আর কখন বেশি হয় বা বিশেষ করে হয় সেটা হচ্ছে তোমার গ্রীষ্মকালে। বিশেষ করে গ্রীষ্মকালে, বাদ বাকি হচ্ছে সব ঋতুতে। আরেকটা লাইন মুকুল উৎগম থেকে পড়তে হবে, আন্ডারলাইন করা লাইনটা, সেটা হচ্ছে মুকুল সৃষ্টির সময় মাতৃহাইডা থেকে শিশু হাইডার মুকুল সৃষ্টির সময় মাতৃহাইডা থেকে শিশু হাইডার বিচ্ছিন্ন হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে কতদিন লাগে। সেটা হচ্ছে তোমার ৩ সপ্তাহ সময় লাগবে। মাতৃহাইডা মুকুল সৃষ্টি থেকে মাতৃহাইডা থেকে পৃথক হয়ে স্বাধীন জীবনযাপন করতে কত সময় লাগে? ৩ সপ্তাহ সময় লাগে। আচ্ছা, বিভাজনের ক্ষেত্রে যেটা বলছিলাম যে বিভাজন কোনো স্বাভাবিক জনন প্রক্রিয়া না, কোনো বাহ্যিক কারণে হাইডাতেও ২-৩ ঘন্টা ভাগ হয়ে গেলে বিভাজন ঘটে। আচ্ছা, এখান থেকে যেটা লাগবে সেটা হচ্ছে হাইডার বিভাজন কত সালে কে আবিষ্কার করে? আব্রাহাম ট্রিমলে ১৭৪৪ সালে সর্বপ্রথম হাইডার পুনরুৎপত্তি ক্ষমতার কথা উল্লেখ করে। তার মানে হাইডার পুনরুৎপত্তি কে আবিষ্কার করেছেন? আব্রাহাম ট্রিমলে। আবার হাইডার আবিষ্কারক কে? সেটা হচ্ছে তোমার আব্রাহাম ট্রিমলে। এই যে দেখো এখানে লেখাও আছে, সুতরাং হাইডার স্বাভাবিক মৃত্যু নেই। হাইডার কোনো স্বাভাবিক মৃত্যু নেই, কারণ এসব কোষ দিয়ে যে বিভিন্ন অংশ গঠন করে হাইডার বিকাশ সবসময় ঘটে থাকে। ইন্টারস্টিশিয়াল কোষ সবসময় কোষ সৃষ্টি করে। আচ্ছা, বিভাজন কয় ভাগে হতে পারে? বিভাজন হচ্ছে ২ ভাগে হতে পারে। কি কি? অনুদৈর্ঘ্য বিভাজন, আরেকটা হচ্ছে অনুপ্রস্থ বিভাজন। দৈর্ঘ্য লম্বালম্বি ২ ভাগে ভাগ হলে অনুদৈর্ঘ্য হবে, আর যদি হচ্ছে অনুপ্রস্থ হয় ভাগে তখন হচ্ছে অনুপ্রস্থ হয় বিভাজন হবে। এরপর হচ্ছে আমরা যৌন জননে চলে আসি। শুক্রাণু ডিম্বাণু নিষেকের মাধ্যমে যে জননটা, সেটাই হচ্ছে তোমার যৌন জনন। দেখো যৌন জননকে হচ্ছে তোমার ৩টা শিরোনামভুক্ত করা যায়। হাইডার যৌন জননকে আলোচনার সুবিধার্থে কয়টা শিরোনামে ভাগ করা হয়েছে? ৩টা শিরোনামে ভাগ করা গেছে। সেটা হচ্ছে কি অস্থায়ী জননাঙ্গ তৈরি, নিষেক, পরিস্ফুটন। অস্থায়ীর সাথে স্থায়ী প্যাচ লাগাবা না। অস্থায়ী জননাঙ্গগুলা কি কি? অস্থায়ী জননাঙ্গটা হচ্ছে তোমার যেটা শুক্রাশয় ডিম্বাশয়, সেটা হচ্ছে অস্থায়ী জননাঙ্গ। শুক্রাশয় ডিম্বাশয়ের মধ্যে কোনটা উপরে ছিল কোনটা নিচে ছিল? ফার্স্ট সেকেন্ড পেজে আমরা পড়ে আসছি কি ছিল সেটা, নিয়ে দিয়ে মনে রাখবো, তাই না? নিচে ডিম্বাশয়। এটা হচ্ছে তোমার মনে রাখার জাস্ট একটা ওয়ে। তোমাকে যে এভাবেই মনে রাখতে হবে এমন কোনো কথা নাই, তুমি তোমার ইচ্ছা মতো মনে রাখতে পারো। বাট এটা হচ্ছে তুমি যদি মনে রাখতে চাও এভাবে তুমি মনে রাখতে পারো, আর তোমার যদি পার্সোনাল কোনো ভালো ওয়ে থাকে সমস্যা নাই, তুমি সেভাবেও মনে রাখতে পারো। আচ্ছা, দেখো অস্থায়ী জননাঙ্গ তৈরি, নিষেক ও পরিস্ফুটন। অস্থায়ী জননাঙ্গ তৈরির ক্ষেত্রে একটা জিনিস সবসময়, এটা এই জায়গাটা আমরা আগেও পড়তাম কলেজ লাইফে, তাই না? যে অধিকাংশ হাইড্রা হচ্ছে এক লিঙ্গ, তবে কিছু সংখ্যক হাইড্রা উভলিঙ্গ। একটা কোশ্চেন অনেক বেশি আসতো, সেটা হচ্ছে হাইড্রা উভলিঙ্গ হলেও কেন এদের স্বনিষেক ঘটে না? মানে হাইড্রা তো উপলিঙ্গ, একজনের দেহেই তোমার শুক্রাশয় আছে ডিম্বাশয় আছে, তাহলে তাদের মধ্যে স্বনিষেক কেন হচ্ছে না? মানে তাদের শুক্রাশয়ের সাথে কেন হচ্ছে ডিম্বাশয়ের মিলন হচ্ছে না, মানে শুক্রাণু ডিম্বাণু মিলন কেন হচ্ছে না? সেটার আনসার কি এই প্যারার মধ্যেই লেখা আছে, যে জননাঙ্গগুলা বিভিন্ন সময়ে পরিপক্কতা লাভ করে এই কারণে। তার মানে একটা হাইড্রা উভলিঙ্গ হলেও তার যখন শুক্রাশয় থাকবে তার ডিম্বাশয় হয়তো তখন পরিপক্ক হয় নাই, বা তার দেহে ডিম্বাশয় নাই, বা তার যখন ডিম্বাশয় আছে তারপরে তখন শুক্রাশয় নাই। দুইটা ভিন্ন ভিন্ন টাইমে হচ্ছে। এই জন্য তোমাদের আরেকটা আবার দেখ, এই কারণে কি হয়, যে হাইড্রা শুক্রাশয় আছে আরেকটা হাইড্রা ডিম্বাশয় আছে, সেক্ষেত্রে তাদের মধ্যে হচ্ছে নিষেকটা হয়ে থাকে। এজন্য এই লাইনটা মনে রাখতে হবে যে এরা হচ্ছে উভলিঙ্গ হলেও এদের স্বনিষেক ঘটে না। এখন অস্থায়ী জননাঙ্গ তৈরির মধ্যে শুক্রাশয়ের উৎপত্তি কথাটা লেখা আছে আর ডিম্বাশয়ের উৎপত্তি কথা লেখা আছে, মানব দেহের অধ্যায়ের সাথে সেম। শুক্রাশয়ের উৎপত্তি, ডিম্বাশয়ের উৎপত্তি, মানব দেহ, আর এখানে তুমি যা পড়ছো সেখানে সেম। এখন মানব দেহ যারা পড়ো নাই বা এখনো পড়া হয় নাই, সেক্ষেত্রে দেখো তারা আমাদের মানবদেহ এই প্রসেসটাকে, শুক্রাণু সৃষ্টির প্রক্রিয়াকে স্পারমাটোজেনেসিস বলা হয়। বোল্ড লাইনগুলা খেয়াল করো, মানবদেহ এই প্রক্রিয়াকে স্পারমাটোজেনেসিস বলা হয়, মেয়েদের ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে ওজেনেসিস বলা হয়। মানবদেহ সেম, এখানেও সেম। স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় কি হয়? ফার্স্টে কি আসে? স্পারমাটোগোনিয়া আসে। এই যে লাইনটা লেখা আছে স্পারমাটোগোনিয়া,
এরপর স্পার্মাটোগোনিয়া বৃদ্ধি হয়ে কি হয়, স্পার্মাটোসাইট হয়। স্পার্মাটোসাইট আবার বিভাজিত হয়ে 4টা স্পার্মাটিড করে, 4টা স্পার্মাটিড থেকে 4টা শুক্রাণু হয়। তাহলে স্টেপটা খেয়াল করো মানবদেহে। আর এখানে হচ্ছে সেম স্পার্মাটোজেনেসিস প্রসেসটা কি, ফার্স্টে স্পার্মাটোগোনিয়া হবে, এরপর স্পার্মাটোসাইট হবে, তারপর স্পার্মাটিড হবে, শুক্রাণু শেষ। ডিম্বাশয়ের ক্ষেত্রে কি, ডিম্বাশয়ের ক্ষেত্রে এই স্টেপটার নাম হচ্ছে ওজেনেসিস। মানে জেনেসিস কথাটা মানেই হচ্ছে তোমার এটা একটা প্রক্রিয়া। উপরেরটাতে স্পার্মাটোজেনেসিস ছিল, নিচেরটাতেও ওজেনেসিস, মানে একটা প্রক্রিয়া। প্রক্রিয়াটার মধ্যে আবার কি হচ্ছে দেখো, এখানে কি হচ্ছে বোল্ড লাইনটা দেখো, ওগোনিয়া হচ্ছে প্রথমে, ওগোনিয়া বড় হয়ে ও সাইট হচ্ছে, এই ও সাইট থেকে আগেরটাতে কি ছিল 4টা স্পার্মাটিড, আর এখানে কি হচ্ছে 3টা পোলার বডি, একটা ওটিড। 3টা পোলার বডি আবার নষ্ট হয়ে যায়, একটা ওটিড বড় হয়ে সেটা হচ্ছে ডিম্বাণু হয়। এখন শুক্রাশয় আর ডিম্বাশয়ের মধ্যে যে কমন জিনিসটা সেটা হচ্ছে নামের মিল। মানুষের দেহেও তাই, হাইড্রার দেহেও তাই, যেটাই যার দেহে বডিতেই বলো না কেন, দুইটাই জেনেসিস প্রক্রিয়া। স্পার্মাটোজেনেসিস বা ওজেনেসিস, মানে জেনেসিস। ফার্স্টে কি হবে গোনিয়া, স্পার্মাটোগোনিয়া বা ওগোনিয়া। এরপর কি হবে স্পার্মাটোসাইট বা ওসাইট, এরপর স্পার্মাটিড বা ওটিড। আমরা মনে রাখবো কি দিয়ে, গ স ট কথাটা দিয়ে। তুমি এটা নবম অধ্যায় মানবদেহের চ্যাপ্টারের সময়ই পড়ো আর এখনই পড়ো, দুইটা প্রসেস স্টেপ সেম। এক জায়গায় পড়লে বইয়ের আরেকটা জায়গা অটোমেটিক্যালি পড়া হয়ে যায়। এই বই অনেক কিছু অনেক কোরিলেটেড করে লেখা, তুমি জাস্ট একটা জায়গায় পড়বা, দেখবা কি অনেক সময় আরেকটা জায়গা তোমার অটোমেটিক্যালি পড়া হয়ে গেছে। গ স ট তে কিভাবে মনে রাখা যায় দেখো, স্পার্মাটোগোনিয়া, গোনিয়া কথাটা খেয়াল করো, ফার্স্টে হচ্ছে গোনিয়া হয়, এরপর হচ্ছে স স্পার্মাটোসাইট হয়, সাইট, এরপর ট তে কি স্পার্মাটিড। লাস্টের অক্ষরগুলো খেয়াল করো, তাহলে ফার্স্টে গোনিয়া, তারপর সাইট, তারপর টিড, এই সিরিয়ালে গ স ট। তাহলে তোমার আর প্যাচ লাগবে না। তোমরা যারা প্যাচ বাঁধাই ফেলো ফার্স্টে সাইট নাকি ফার্স্টে গোনিয়া নাকি ফার্স্টে টিড নাকি কোনটা কি, তারা হচ্ছে দেখো এটা একটা সিরিয়ালি যাবে, স্পার্মাটোগোনিয়া, তারপর সাইট, তারপর টিড। ফিমেলের ক্ষেত্রেও সেম, গোনিয়া, সাইট, ও টিড। তার মানে স্পার্মাটোগোনিয়া বা ওগোনিয়া, স্পার্মাটোসাইট বা ওসাইট, স্পার্মাটিড বা ওটিড। লাস্টে যে এটা শুক্রাণু, এটা হচ্ছে ডিম্বাণু, আর এখানে হচ্ছে নিষ্ক্রিয় 3টা পোলার বডি থাকবে। তাহলে আমাদের যৌন জননের ফার্স্ট যে ধাপটা অস্থায়ী জননাঙ্গ তৈরি, এটা পড়া শেষ। অস্থায়ী জননাঙ্গ তৈরির পরে কি আছে, নিষেক। নিষেক থেকে একটা লাইন পড়তে হবে তোমাকে জাস্ট। নিষেক তো বুঝতেই পারতেছো, শুক্রাণু আর ডিম্বাশয়ের যে মিলন সেটাই হচ্ছে তোমার নিষেক। নিষেক থেকে একটা লাইন কি পড়তে হবে, 24 থেকে 48 ঘন্টার মধ্যে ডিম্বাণুকে নিষিক্ত করতে না পারলে এগুলা বিনষ্ট হয়ে যায়। আচ্ছা, 24 থেকে 48 ঘন্টার মধ্যে ডিম্বাণুকে নিষিক্ত করতে না পারলে এটা বিনষ্ট হয়ে যায়। এটা এই ইনফরমেশনটা মনে রাখবা। 48 ঘন্টা কথাটা কিন্তু আগেও ছিল, কোথায় ছিল, যে নিডোসাইট যখন দেহের বাইরে একবার নিডোসাইট শিকার ধরে ফেলে, তারপর ওটা আবার 48 ঘন্টা পর তোমার হচ্ছে আবার মানে কি বলবো, রিজেনারেট হয় বা আবার হচ্ছে তোমার প্রতিস্থাপিত হয়ে যায়। ঠিক আছে, 48 ঘন্টা টাইম পিরিয়ডটা কিন্তু আগেও ছিল, তাহলে ইনফরমেশনে মিল আছে, দুই জায়গাতে 48 ঘন্টা, লাস্টে 48, এটা হচ্ছে 24 থেকে 48। এরপর কি, এরপর হচ্ছে আমাদের পরিস্ফুটন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের পরিস্ফুটন। পরিস্ফুটনের কয়টা ধাপ দেয়া, পরিস্ফুটনের এই ধাপগুলা মানুষ আর হাইড্রাতে সেম, জাস্ট হাইড্রাতে লাস্টে আরেকটা এক্সট্রা ধাপ হচ্ছে হাইড্রুলা। জাস্ট এক্সট্রা ধাপ হচ্ছে হাইড্রুলা। মানুষের ক্ষেত্রে তো অবশ্যই হাইড্রুলা থাকবে না, মানুষ তো আর হাইড্রুলা থাকে না। তাহলে মানুষের ক্ষেত্রে আর হাইড্রার ক্ষেত্রে সেম, ফার্স্টে হচ্ছে মরুলা হবে, ব্লাস্টুলা হবে, গ্যাস্ট্রুলা হবে। আমার সময় আমি কিভাবে মনে রাখতাম, আমাদের বইয়ের এই আজমল স্যারের বইয়ের ফার্স্টে একটা ছবি আছে না, বাঘের ছবি, যে বাঘ নিয়ে বইয়ের ভিতরে কোনো কথাবার্তা লেখা নাই, তাই না, এই বাঘটাকে আমি কাজে লাগাইছিলাম, বাঘটাকে মৃত বানিয়ে ফেলছিলাম, তারপর আমি মনে রাখতাম মরা বাঘ। মরা বাঘ দিয়ে কিভাবে মনে রাখতাম দেখো, মরাতে হচ্ছে মরুলা, বাঘের বাতে ব্লাস্টুলা, আর ভুল বানানে মানে বাঘটাকে বাঘ হিসাবে পড়তাম, গতে হচ্ছে গ্যাস্ট্রুলা। এভাবে ধাপগুলো আমি পরপর মনে রাখতাম। এটা তোমার ইচ্ছা, তুমি যেভাবে ইচ্ছা মনে রাখতে পারো, আমি জাস্ট এভাবে মনে রাখতাম, সেটা আমি বললাম। অনেকেই কালকে বলছিল যে তারা মনে রাখে জাম্বু এখন গাছে, সেটা দিয়ে, মানে জাম্বু গাছে ঝুলতেছে, এটা দিয়ে তারা মনে রাখে, সম্ভবত হচ্ছে জাম্বু দিয়ে হচ্ছে
কিভাবে মনে রাখে আমি জাইগোট প্রক্রিয়ায় মনে হয় হচ্ছে জাম্বুতে হচ্ছে জাইগোট প্রক্রিয়ায় যে ব্লাস্টুলা হবে মোরুলা থেকে, তারপর হচ্ছে গাছে হচ্ছে দিয়ে গ্যাস্ট্রুলা, এভাবে মনে রাখে। এটা তোমাদের ইচ্ছা, তোমরা যেভাবে মনে রাখতে পারো। আমি মরা বাঘ দিয়ে মনে রাখতাম সিরিয়ালি মনে রাখার জন্য, যে মরাতে হচ্ছে মরুলা, বাতে ব্লাস্টুলা, গতে হচ্ছে গ্যাস্ট্রুলা, জাস্ট সিরিয়ালি। হাইড্রার ক্ষেত্রে লাস্ট আরেকটা থাকবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে হাইড্রুলা। জাইগোটটা ফার্স্টে কি হবে, শুক্রাণু ডিম্বাণু মিলন হয়ে একটা জাইগোট হবে, এক কোষী। তারপর জাইগোটটা বারবার বিভাজিত হয়ে সেটা হচ্ছে মরুলা তৈরি হবে। তারপর মরুলাটা আবার কি দেখো এক স্তরে সজ্জিত হবে। একটু ছোট করি। মরুলাটা এই যে দেখো বারবার বিভাজিত হয়ে ক্লিভেজ হয়ে হয়ে সেটা হচ্ছে মরুলা হওয়ার পর সেটা হচ্ছে ব্লাস্টুলাতে পরিণত হয়েছে এক স্তর। এরপর আবার দুইটা স্তরে পরিণত হয়ে সেটা হচ্ছে তোমার গ্যাস্ট্রুলা হয়ে গেছে। আর এক্সট্রা গ্যাস্ট্রুলার মধ্যে আবার দেখো লেখা আছে গ্যাস্ট্রুলার চারদিকে একটি কাইটিন নির্মিত কাঁটাযুক্ত সিস্ট আবরণী থাকে। সিস্ট বদ্ধ ভ্রূণটি মাতৃহাইডা থেকে বিচ্ছিন্ন হয়ে পানির তলদেশে চলে যায়। আর লাস্টে লেখা কি, লাস্টে হচ্ছে হাইড্রুলা। আচ্ছা, আলিম স্যারের বইও সেম ইনফরমেশন, জাস্ট সেম ইনফরমেশন দেয়া, যে মরুলা তারপর ব্লাস্টুলা গ্যাস্ট্রুলা। ওখানে আজমল স্যারের বইও গ্যাস্ট্রুলার ভেতরেই সিস্ট লেখা, এখানে সিস্টটা আলাদা করে লেখা আছে, আর হচ্ছে হাইড্রুলা। সেম ইনফরমেশন, জাস্ট তোমাদেরকে আলাদা করে দিয়ে ফেলা একসাথে। আচ্ছা, অনেক একজন প্রশ্ন করেছে অলরেডি, দেখলাম যে হচ্ছে আপু হাইড্রা তো পানিতে থাকে, তাহলে চলনের দরকার হয় কেন? খাদ্য গ্রহণের জন্য, শিকারের জন্য। ওর দিকে তো যখন শিকার আসবে তখন তো ও ভেসে যাবে অথবা কোনো চেষ্টা করবে। আর পানিতে থাকলেও ও তো ফার্স্ট অধ্যায়ে হাইড্রা স্বভাবের মধ্যে যখন তুমি রিডিং দিবা তখন পড়বা যে ও কিন্তু কোনো সাধারণত নিমজ্জিত বস্তুর সাথে লেগে থাকে, তাই না? বা উল্টা হয়ে ঝুলে পানির মধ্যে যে জিনিসগুলো আছে, গাছ বা গাছের বা সামুদ্রিক যে জিনিসগুলো, সেটার জন্য তো ওর চলনের তো দরকার হয়। খাদ্য গ্রহণ বলো, আত্মরক্ষা বলো, যে কোনো জিনিস, প্রতিকূল পরিবেশ বলো, ওকে তো চলনের দরকার হয়, বা আহার সংগ্রহের জন্য। তো এজন্যই হচ্ছে ও চলনের দরকারটা পড়ে। পানিতে থাকলেও ভেসে যায় বা কোনো নিমজ্জিত বস্তুতে যখন আটকে থাকে লুপিং বা সামারসল্টিং এর সাহায্যে, ও হচ্ছে তখন হচ্ছে চলার প্রয়োজন পড়ে। আচ্ছা, তাহলে এখন পর্যন্ত আমাদের জননটা পড়া শেষ। আর একটু রিভিউ করি, জনন কয় প্রকার ছিল। জনন ছিল হচ্ছে তোমার দুই প্রকার, অযৌন আর যৌন। অযৌনটা আবার দুই ভাগে ভাগ ছিল। অযৌন জননটা দুই ভাগ কি কি ছিল, যে একটা হচ্ছে মুকুলোদ্গম আর একটা হচ্ছে বিভাজন। মুকুলোদ্গম কোন ঋতুতে হয়? সব ঋতুতে হয়। বেশি হয় কোন সময়? বেশি হয় হচ্ছে তোমার গ্রীষ্মকালে। এটাই হচ্ছে স্বাভাবিক জনন প্রক্রিয়া। বিভাজন থেকে কি পড়েছিলাম, 1754 সালে আব্রাহাম টেমলে এটা আবিষ্কার করেন। এরপর কি, এরপর হচ্ছে আমরা যৌন জননে চলে আসছিলাম। তিনটা শিরোনামে ভাগ করা যায় যৌন জননকে। সেটা কি কি ছিল? অস্থায়ী জননাঙ্গ তৈরির নিষেধ, পরিস্ফুটন। অস্থায়ী জননাঙ্গ তৈরির মধ্যে আমরা স্পারমাটোজেনেসিস আর ওজেনেসিস পড়েছি, মনে রেখেছি হচ্ছে গ স ট দিয়ে। স্পারমাটোগোনিয়া বা ওগোনিয়া, স্পারমাটোসাইট বা ওসাইট, এরপর হচ্ছে স্পারমাটিডোটিক ডিম্বাণু শুক্রাণু। নিষেধ থেকে একটা লাইনে পড়ছিলাম, সেটা হচ্ছে 24 থেকে 48 ঘন্টার মধ্যে নিষিক্ত হতে না পারলে শুক্রাণুটা নষ্ট হয়ে যায়। আর লাস্টে আমরা কি পড়লাম? পরিস্ফুটন। পরিস্ফুটনের কয়টা ধাপ? 4টা ধাপ। তুমি যেভাবে ইচ্ছা মনে রাখতে পারো। আমি মনে রাখতাম মরা বাঘ দিয়ে। আজমল স্যারের বাইরের ছবিটাকে আমি ভিতরে কাজে লাগাইছি, কারণ এছাড়া ওই বাঘটাকে কাজে লাগানোর আমি আর জায়গা পাচ্ছিলাম না। মোরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা, লাস্টে হচ্ছে হাইড্রুলা। আচ্ছা, এই জায়গা থেকে আনসারটা দিয়ে ফেলো। স্পট এক্সাম 3 দুইটা একসাথে কমেন্ট করো। আচ্ছা, অলরেডি সব অ্যান্সার দিতে শুরু করে দিয়েছো। দেখো, কোন প্রাণী অযৌন যৌন দুইভাবেই প্রজনন সম্পন্ন করে? হাইড্রা, তাই না? তোমার কাছে আমার মনে হচ্ছে এটা আবার কি টাইপের কোশ্চেন ছিল? এটা কোনো কোশ্চেনের মধ্যেই পড়ে না, তাই না? অনেকের কাছে মনে হচ্ছে তারা দেখো এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোশ্চেন। এই দুইটা কোশ্চেনই বিগত বছরের মেডিকেল ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন। হাইড্রার মুকুল কি কাজে ব্যবহৃত হয়? অযৌন জনন। এটা তো বারবারই পড়াচ্ছি। তার মানে খেয়াল করো, মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু কোশ্চেন বেসিক থেকেই হয়, ইজি কোশ্চেনই হয়। তুমি ইজি জায়গা বেসিক জায়গা না পড়ে বারবার উল্টা পাল্টা জায়গা থেকে করে কনফিউজড হবা না। অবশ্যই সবসময় বেসিক জায়গাগুলো আগে পড়তে হবে। তোমার বোল্ড লাইন বক্স খুব ইজি কোশ্চেনই হবে। তুমি যেটা করো সেটা হচ্ছে কঠিন কোশ্চেন গুলা মনে রাখতে যে ইজি জায়গাগুলো আর পড়তেই চাও না, বা ওই জায়গাটা তুমি ভাবো যে আমি তো এমনিই পারি, ওটা পড়ে আর কি হবে। এমনি পারো সেটা ঠিক আছে, তুমি কঠিন জায়গা পড়তে চাও, ডিটেলস পড়তে চাও, কোনো সমস্যা নাই। বাট অবশ্যই
ইজি জায়গাগুলা মানে ইম্পর্টেন্ট জায়গাগুলা পড়ে তারপর হাইড্রার ক্ষেত্রে যেমন ধরো হাইড্রা নিয়ে তুমি পিএইচডি করো, কোনো সমস্যা নাই, বাট হাইড্রার নেমাটোসিস, হাইড্রার চলন, হাইড্রার জনন পরিচিতিটা অবশ্যই তোমাকে পড়তে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে তুমি ডিটেইলস যা পড়তে চাও বা তোমার কোনো বোল্ড লাইন ক্লাসে পড়ানো অংশ এগুলা বাদ দেওয়া যাবে না, এগুলো বারবার রিভিশন দিয়ে তারপর তুমি যা পড়তে চাও পড়বা। আচ্ছা, মিথ্যুজীবিতাতে আসি। আর একটা লাস্ট টপিকই আমাদের বাকি আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মিথ্যুজীবিতা। আচ্ছা, মিথ্যুজীবিতা তো সম্পর্কে আমরা জানি যে যখন পরস্পরই উপকৃত হয় তখন সেটাকে কি বলা হয়, সেটাই হচ্ছে মিথ্যুজীবিতা, যে দুইজনই উপকৃত হচ্ছে। যেটা হচ্ছে এখানে কার মধ্যে হয়, হাইড্রা ভিরিডিসিমা আর হচ্ছে তোমার হচ্ছে যে কি বলবো শৈবাল, যেটা আমরা বলি সবুজ হাইড্রা আর এই জোক্লোরেলা নামক শৈবালের মধ্যে মিথ্যুজীবিতা দেখা যায়। মিথ্যুজীবিতার ফলে এখানে কি লেখা আছে দেখো, শৈবালের প্রাপ্ত উপকার আর হচ্ছে হাইড্রার প্রাপ্ত উপকার। নিচে আবার একটা বক্সও দেওয়া আছে। পরজীবিতা আর মিথ্যুজীবিতার পার্থক্য একদমই ইজি। পরজীবী তুমি জানোই পরজীবী কি। পরজীবী হচ্ছে উকুন, যেমন হচ্ছে পরজীবী বা কৃমিগুলা, মানে তুমি তার কাছ থেকে কোনো বেনিফিট পাচ্ছ না, সে জাস্ট তোমার ক্ষতি করছে, বাট ক্ষতি না করে দেখে গেছে যে অন্য যা কিছুই করুক না কেন সাধারণত উকুন থেকে আমরা কোনো হেল্প পাই না। বাট মৃতজীবিতার ক্ষেত্রে কি হবে, দুইজনই হচ্ছে একে অপরের দ্বারা একে অপরের উপর নির্ভরশীল, একে অপরের থেকে হেল্প পায়। আর পরজীবিতার ক্ষেত্রে আমরা কি ছিলাম, উকুনের ক্ষেত্রে উকুন পরজীবী, আমরা পোষক, উকুন পরজীবী আমাদের উপর নির্ভর করে, মানে পোষকের উপর নির্ভর করে, সবসময় ঘনিষ্ঠ সম্পর্ক নাও থাকতে পারে। আরেকটাকে আশ্রয়, খাদ্য, জননে বিভিন্ন বিষয়ে উপকৃত হয়। মৃতজীবিতার ক্ষেত্রে উভয়ে নানা বিষয়ে উপকৃত হয়। আর পরজীবিতা হচ্ছে পোষকের ক্ষতির বিনিময়। দেখো আমাদের ক্ষতির বিনিময় কিন্তু উকুন বলো, কৃমি বলো, যেটাই বলো আমাদের উপর নির্ভর করে বেঁচে থাকে। আচ্ছা, এটাই হচ্ছে পরজীবিতা আর মৃতজীবিতার পার্থক্য। তুমি একটু রিডিং দিলেই পারবা। এখান থেকে ইম্পর্টেন্ট মৃতজীবিতা থেকে যেটা, সেটা হচ্ছে তোমাকে কোনটা কার প্রাপ্ত উপকার সেটা মনে রাখতে হবে। শৈবালের প্রাপ্ত উপকার আর হাইড্রার প্রাপ্ত উপকার। শৈবালের প্রাপ্ত উপকারগুলো কি কি দেখো, আশ্রয়, শালক সংশ্লেষণ, খাদ্য উৎপাদন। কোথায় আশ্রয় নেয়, গ্যাস্ট্রোডার্মাল পেশি আবরণী কোষে। শালক সংশ্লেষণে কি করে, হাইড্রা যে কার্বন ডাইঅক্সাইডটা বের করে দিচ্ছে নিঃশ্বাসের সাথে বা যেটাই বলো শ্বসনের সাথে, সেটাকেই তারা আবার হচ্ছে খাদ্য হিসেবে গাছের মতো, যেহেতু সবুজ শৈবাল একটা উদ্ভিদই বলা যায়, তারা হচ্ছে সেটাকেই শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উৎপন্ন করে। আবার হচ্ছে নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থকেও। তার মানে হাইড্রার কোনো কিছুই কিন্তু শৈবাল ফেলে দিচ্ছে না। আর হাইড্রার খাদ্য প্রাপ্ত উপকারটা কি, হাইড্রা হচ্ছে সেই খাবারটা হচ্ছে গ্রহণ করছে, আবার হচ্ছে শ্বসনে সাহায্য করছে, যেটা হচ্ছে তোমার শৈবাল হচ্ছে অক্সিজেনটা যে দিচ্ছে সেটা হচ্ছে হাইড্রা গ্রহণ করছে, কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, বর্জ্য নিষ্কাশন করে। এটা ভালোভাবে মনে রাখতে হবে, এটার মধ্যে প্যাচ লাগানো যাবে না। এখন প্যাচ যাতে না লাগতে পারে সেজন্য আমরা কি করতে পারি, আমরা একজনের প্রাপ্ত উপকারটা পড়বো, আরেকজনেরটা পড়বো না। আচ্ছা, একজনের প্রাপ্ত উপকারটা মনে রাখলেই বাদ বাকি যা কিছু থাকবে সবই হচ্ছে অপরজনেরটা হবে। তাহলে তুমি কারটা মনে রাখতে চাও দেখো, যেহেতু অধ্যায়টা হচ্ছে হাইড্রার, আমরা প্রেফার করব হাইড্রারটা মনে রাখাই ভালো। তোমার যেটা পার্সোনাল চয়েস, তুমি যেটা ইচ্ছে মনে রাখতে পারো, বাদ বাকি সবই হচ্ছে হাইড্রার। বাট যেটা যেহেতু হাইড্রারটা বেশি দেওয়া আছে 4টা, সেহেতু আমরা এখানে হাইড্রারটা মনে রেখে পড়ছি। মনে রাখার জন্য দেখো আমরা কি লিখবো, সেটা হচ্ছে হাইড্রা খবিশ। চ্যাপ্টারটা হাইড্রার থেকে আমরা একটা কোশ্চেন পাবো, সেই কোশ্চেনটা পেয়ে আমাদের চান্স অনেক আগায়াও যাবে মেডিকেল। একটা কোশ্চেন পারা মানে বিশাল ব্যাপার। 1 নাম্বার কেন, 0.25 এর জন্য পুরো একটা মেডিকেল শেষ হয়ে যায়। তার জায়গায় তুমি যদি হাইড্রা থেকে একটা কোশ্চেন পারো, সেই জায়গায় তোমার চান্স অনেক বেশি আগাই যাবে চান্স পাওয়ার। তারপরে তুমি হাইড্রাকে একটা খবিশ বলে গালি দিয়ে ফেললা। জাস্ট মনে রাখার জন্য এটা করা হয়েছে, যাতে আমরা এই জায়গাটা মনে রাখতে পারি। তাহলে খবিশ থেকে কি দেখো, খতে হচ্ছে খাদ্য প্রাপ্তি, বতে বর্জ্য নিষ্কাশন, শতে শ্বসন ও কার্বন ডাইঅক্সাইড শোষণ। হাইড্রা খবিশ দিয়ে আমরা কি মনে রাখছি, খতে খাদ্য প্রাপ্তি, বতে বর্জ্য নিষ্কাশন, শতে শ্বসন ও কার্বন ডাইঅক্সাইডটা শোষণ। খবিশ দিয়ে আমরা হচ্ছে এই 4টা কথা মনে রাখবো, বাদ বাকি যা কিছু ছিল সবই তাহলে কার হবে, সবই হচ্ছে সেক্ষেত্রে শৈবালের উপকারিতা। বাদ বাকি সবই হচ্ছে তোমার শৈবালের উপকারিতা, জাস্ট এগুলা হচ্ছে হাইড্রার উপকারিতা। আচ্ছা, এখানে লাস্ট পেজে তোমার বইয়ের লাস্ট হাইড্রা থেকে যেটা দেয়া ছিল সেটা হচ্ছে হাইড্রার ব্যবহারিক থেকে কিচ্ছু পড়ার নাই, মানে কোনো নিউ ইনফরমেশন নাই। তুমি জাস্ট রিডিং দিয়ে ফেলবা, রিডিং দিয়ে তুমি দেখবা তুমি আর পড়ার মতো কিছু পাও কিনা। সবগুলা বিজ্ঞানীর নাম একসাথে লেখা আছে, দেখো সবগুলা বিজ্ঞানীর নাম একসাথে লিখে দিয়েছি যাতে প্যাচ না লাগে।
আবিষ্কারক কে ছিলেন? আব্রাহাম টেমলে। পুনরুৎপত্তিও কে আবিষ্কার করেন? আব্রাহাম টেমলে। কত সালে? 1744 সালে। কি দিয়ে মনে রেখেছিলাম তখন আমরা বইয়ের ফার্স্টে? আই লিনা। আবিষ্কারক আব্রাহাম ক্যারোলাস লিনিয়াস নামকরণ করে। নেমাটোসিস্টের প্রকারভেদ কে আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী ভার্নার 1965 সালে। হাইড্রার দেহে কয়টা? 4টা। নিডারিয়া জাতীয় পর্বের দেহে কয়টা? সেটা হচ্ছে তোমার 23 ধরনের। আচ্ছা, ইন্টারস্টিশিয়াল কোষে টটিপটেন্সির কথা কি আবিষ্কার করে? এটা হচ্ছে বিজ্ঞানী ব্রেইন আবিষ্কার করে। এটা আলিম স্যারের বইয়ের ইনফরমেশন। টটিপটেন্সি কথাটা কে আবিষ্কার করে? আচ্ছা, নেমাটোসিস্ট আর নিডোসাইটের পার্থক্যটা আলিম স্যারের বইয়ে দেয়া আছে। এখান থেকে তুমি একটা জাস্ট খেয়াল করো, 4 নাম্বার পয়েন্টটা খেয়াল করো। 4 নাম্বার পয়েন্টটা মনে রাখতে পারলেই হবে। বাদ বাকিগুলো তুমি আগে যা পড়ছো তাই সেম। বাদ বাকি কোনো জায়গায় সেম নাই, জাস্ট এখানে পার্থক্য করে লেখা আছে। নতুন এই বক্স থেকে ভাবার কিছু নাই যে মনে হয় আবার নতুন পড়া বাড়লো, পড়া বাড়ে নাই। সেম জিনিসই বক্সের মধ্যে লিখে দিয়েছে। ঠিক আছে, জাস্ট সেম জিনিস পার্থক্য করে বক্সের মধ্যে লিখে দেয়া। তোমাদের আগে যেমন বই লুপিং আর সামারসল্টিং এর একটা বক্স ছিল, যেটা নিউ এডিশনের বই তুলে দেওয়া হয়েছে, অনেকটা ওরকম। অলরেডি তুমি ওই বক্সটা তো জানোই, লুপিং সামারসল্টিং, ওটা তো তোমার এমনিই জানা আছে, বাট যেহেতু তোমার নাই বইয়ে, ওটা লাগবে না, এখন লাগবে না আর কি। আবারও যদি না কোনো এডিশনে এখন হচ্ছে যোগ করে, যারা বইয়ের এডিশন নিয়ে কনফিউজড, কোনো সমস্যা নাই, তোমার কাছে থাকা বইটাই তুমি পড়তে থাকো। যদি আর নতুন ইনফরমেশন খুব বেশি চেঞ্জ হয়, যেমন এই অধ্যায় কিন্তু তেমন কোনো চেঞ্জ নাই, জাস্ট কিছু কিছু জায়গায় চেঞ্জ, সেগুলোও তাও তেমন সিগনিফিকেন্ট কিছু না, সেটা তোমাকে আবার পরে দিয়ে দেওয়া হবে, আবার পড়াই দেওয়া হবে, ওইটা কোনো সমস্যা নাই। নতুন এডিশন আবার কবে, আবার কি আসবে না আসবে, এইটাই আবার চেঞ্জ হবে কিনা, এখনো তো একটা এডিশন বের হওয়ার পর একটু টাইম দিতে হয়, অ্যাটলিস্ট কিছু টাইম দিতে হবে দেখার জন্য। ঠিক আছে, দেখো 4 নাম্বারটা দেখো, সজীব প্লাজমা লেমা দিয়ে গঠিত, এটা হচ্ছে অজীব কার্টিন নির্মিত। সজীব প্লাজমা লেমা দিয়ে গঠিত আর অজীব কার্টিন নির্মিত, জাস্ট এটাই হচ্ছে একটু আলাদা আলাদা কথাটা ছিল। বাদ বাকি সব সেম। এখন তুমি কিভাবে পড়বা? আচ্ছা, তুমি কিভাবে পড়বা দেখো, ফার্স্টেই তোমার ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে পুরো অধ্যায়টা এখানে সবগুলো পেজে তোমাকে লাইন বাই লাইন পড়ানো হলো। অলরেডি কিন্তু তোমার ক্লাসেই কিন্তু 90% পড়ানো শেষ। ক্লাসে সবকিছুই তোমাকে পড়াই দেওয়া হয়েছে, বাদ বাকিটা তোমাকে এখন নিজে পড়তে হবে, নিজে রিডিং দিতে হবে। এখন যাদের কাছে মনে হচ্ছে আপু যে অংশগুলো পড়ান নাই বা টাচ করেন নাই, সেগুলো কি করব? অবশ্যই তোমার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য এখন উচিত পুরো অধ্যায়টা একবার রিডিং দেয়া। এটা আমরা সবাই আমার মনে হয় সবারই করা উচিত, যাতে করে, এই কথাটা আগেও বলেছিলাম, যাতে তুমি যখন মেডিকেল পরীক্ষার কোশ্চিন পাবা, পরীক্ষার হলে অনেক টেনশন থাকে, অনেক প্রেশার থাকে। একটা এক্সাম, বোর্ড পরীক্ষা বলো অথবা যে কোনো পরীক্ষা বলো, এটা অনেক একটা টেনশনের ব্যাপার। পরীক্ষার হলে তোমার বসে যদি তোমার তখন মনে হয় যে আমি তো সবগুলো লাইন পড়ি নাই, তখন আমার কি হবে? এজন্য ফার্স্ট বারেই তুমি, এখন যেহেতু তোমার কাছে টাইম আছে, তুমি সবগুলো লাইন জাস্ট একবার হলেও অন্তত পুরো অধ্যায়টা রিডিং দেওয়ার চেষ্টা করবা। অবশ্যই ম্যাটেরিয়াল লাগবা। বই শুরুর ক্ষেত্রে কি বই থাকবে তোমার সামনে, ক্লাসে যা পড়াইছি সেটার জন্য আলাদা পেন, আর তুমি নিজে যেটা দিয়ে দাগাবা সেটার জন্য আলাদা পেন থাকবে, যাতে তোমার মিক্স না হয়ে যায়। তোমার নিজের দাগানো অংশের সাথে যাতে ক্লাসে পড়ানো অংশ মিক্সড না হয়, বা বইয়ে আন্ডারলাইন করা অংশ মিক্সড না হয়। কারণ ক্লাসে তোমাকে সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ, যেখান থেকে কোশ্চিন আসবে, সেটাই পড়ানো হয়েছে, এবং আন্ডারলাইন করা অংশগুলাই। বাদ বাকি কোনো জিনিস যদি পার্সোনালি কোনো লাইন মনে হয় যে এই লাইনটা আমার কাছে মনে হচ্ছে এটা মনে হয় আপু ইম্পর্টেন্ট, অথবা এই লাইনটা আমি মনে রাখতে পারি না, সেটা ঠিক আছে, তুমি আলাদা করে ওটা দাগাই ফেলো, তুমি তোমার পেনটা দিয়ে। আর ম্যাটেরিয়ালের মধ্যে তাহলে কি রাখছি আমরা? বই রাখছি, বই পেন থাকবে, তুমি নিজে তো অবশ্যই থাকবা। তাহলে তুমি ফার্স্ট চেষ্টা করো পুরো অধ্যায়টা একবার জন্যই রিডিং দিতে, যাতে তোমাকে বারবার এটা করতে না হয়। সব পরীক্ষার আগে তুমি সবসময় রিডিং দেওয়ার সুযোগ পাবা না। অনেক সময় যখন মান্থলি এক্সাম হবে, যখন এই ফুল বই এক্সাম হবে, তখন সেক্ষেত্রে কি হবে দেখো, পুরো অধ্যায়টা কিন্তু অনেক অধ্যায় একসাথে পড়তে হবে, 10-12টা অধ্যায়। তখন যদি তুমি চিন্তা করো যে আমি লাইন বাই লাইন পড়বো, তখন দেখবা তুমি ফার্স্ট অধ্যায় থেকে স্টার্ট করছো, ফার্স্ট অধ্যায়ে পরিফেরা নিডারিয়ার বৈশিষ্ট্য সব লাইন বাই লাইন পড়ার পরে তোমার সব এনার্জি শেষ। ফার্স্ট অধ্যায়ের তুমি সব মনে করো ডিটেইলসে পড়তে গেছো, ফার্স্টে তো চ্যাপ্টারে 5-7 পৃষ্ঠা, অনেক কিছুই আছে যা কিছু আসে না পরীক্ষায়। যেমন আমরা ওখান থেকে কি পড়াইছিলাম, সিলোম প্রতিসাম্যতা, 3-4টা টপিক পড়েছি, তাই না? তুমি ধরো লাইন বাই লাইন সব পড়তে গেছো, সব পড়তে যে তোমার এনার্জি 2-3 অধ্যায় পড়ে শেষ, পরের অধ্যায় তুমি আর কভার করতে পারো নাই। তখন আমরা মেইন সব, যখন আমরা একসাথে রিভিশন দিই, তখন আমরা কি করি, ইম্পর্টেন্ট অংশগুলো পড়ি, বক্সগুলা পড়ি, ক্লাসের যে 100 লেখা থাকে, ফুল স্টার, ফুল 100, সেই অংশগুলো পড়ি, তাই না? তাহলে এখনই তোমার ফুল রিডিংটা, একবার বইটা রিডিং দেওয়ার সময় হচ্ছে এখনই। তাহলে অধ্যায়টা তুমি প্রথমে যেটা করতে পারো, তোমাকে 2 ভাবে পড়তে হবে। একটা হচ্ছে পুরোটা তুমি একবার রিডিং দাও, তোমার কাছে যদি মনে হয় যে 1-2টা ইম্পর্টেন্ট লাইন আছে, সেটা তুমি দাগাও।
এরপর তুমি কি পড়বা? এরপর তুমি পরীক্ষার আগে বা ডেইলি এক্সাম বা বারবার যখন রিভিশন দিবা, ২-৩ বার যখন রিভিশন দিবা বা যেকোনো পরীক্ষার আগে রিভিশন দিবা, তখন তুমি কি করবা? অবশ্যই করে বেশি, বেশি করে বক্সগুলা পড়বা, দাগানা লাইনগুলা পড়বা, পার্থক্যের ছক যেগুলা সেগুলা পড়বা, ক্লাসে পড়ানো অংশ পড়বা। জাস্ট এই জিনিসটাই তুমি বারবার পড়তে থাকবা প্রত্যেক পরীক্ষার আগে। তখন তোমাকে আর পুরো অধ্যায়টা পড়ার দরকার নাই। প্রতি পরীক্ষার আগে তোমাকে তো আর পুরো অধ্যায় পড়া লাগতেছে না। কারণ তুমি তো জানোই বাদবাকি অংশ ইম্পোর্টেন্ট নাই। যেটা ইম্পোর্টেন্ট তোমার কাছে মনে হচ্ছিল তুমি তো দাগ দিয়েই ফেলেছো অলরেডি। তোমার দাগানো অংশ প্লাস আমাদের দাগানো অংশ এই জিনিসগুলো তখন তুমি বারবার পড়তে থাকবা। আবার পুরা বই দাগ দিয়ে ফেলো না পড়ার জন্য। পুরা বই দেখা গেছে ইম্পর্টেন্ট সবকিছু দাগাই ফেলছো, তারপর তোমাকে সবকিছু পড়তে হচ্ছে, এরকম যেন না হয়। এখনো যারা সিরিয়াস হও নাই, অলরেডি কিন্তু একটা ডিসিশনের মধ্যে তোমরা চলে আসছো, তাই না? আগে একটা টেনশন ছিল যে আপু পরীক্ষা হবে কি হবে না, কি করবো, এইচএসসি প্রিপারেশন নিবো নাকি মেডিকেলের প্রিপারেশন নিবো। অলরেডি দেখো সবার মানে অনেকে এটাতে মানে বলবো যে অনেকের এখন এইচএসসি পরীক্ষাটা দিতে হবে না, এই দিক থেকে ডিসিশন যা হয়েছে সবার জন্যই হয়েছে, তাই না? সো এটা যেহেতু সবার জন্য, সবার কথা চিন্তা করে আগানা, তাহলে তোমার এখন অবশ্যই সামনের দিকে পরীক্ষা হবে কি হবে না, অনেকে হ্যাপি, যারা আনহ্যাপি, যা কিছুই থাকবো না কেন, আমাদের টার্গেটে যেতে হবে। অলরেডি তুমি একটা জার্নি স্টার্ট করে ফেলেছো মেডিকেল অ্যাডমিশন টেস্টের। সো যারা এখনই সিরিয়াসলি পড়াশোনা স্টার্ট করো নাই, এখন থেকেই শুরু করে দাও। মনোযোগ দিয়ে পড়লে প্রথম দিককার মেডিকেলে অবশ্যই এবং ফার্স্ট মেডিকেলে চান্স পাওয়া সম্ভব ২-৩ মাসের প্রিপারেশনেই। এখন থেকেই মনোযোগ দেওয়া শুরু করে দাও। যারা অলরেডি তুমি চিন্তা শুরুই করে ফেলেছো যখন যদি আমি এই রাস্তাটায় যেতে চাই এবং তোমার প্রিপারেশন অনেকখানি নেওয়া হয়েও গেছে, জাস্ট এখন থেকেই তুমি একটু সিরিয়াস হও, একটু মনোযোগ দিয়ে বারবার পড়তে থাকো। জাস্ট ক্লাসে পড়ানো অংশ, এটাতেই তোমার প্রতিযোগিতা বলো অথবা তোমার প্রিপারেশন অনেকখানি আগায় যাবে, তুমি প্রতিযোগিতায় অনেকখানি এগিয়ে থাকবা। ঠিক আছে? তো ফার্স্টে যেটা বলছিলাম, কোন জায়গাগুলো ভালোভাবে পড়বা, ৩টা জায়গা এই অধ্যায় থেকে অবশ্যই ভালোভাবে পড়বা। নেমাটোসিস, হাইড্রার চলন, হাইড্রার জনন, পরিচিতি আর মিথজীবিতে এটা আলাদা করে পড়বা। আরেকটা জায়গা তো অবশ্যই তোমাদেরকে পড়তে হয়, যে জায়গাটা হচ্ছে কোনটা কোথায় থাকে, তাই না? নিডোসাইট বলো, নেমাটোসিস্ট বলো, কোনটা পদতলে থাকে, কোনটা কোষশিকায় থাকে, এই জায়গাগুলো ভালোভাবে পড়তে হবে। জাস্ট এরপরও যদি কারো কোনো কোশ্চিন থাকে, কেউ কোনো জায়গায় বুঝতে পারছো না বা প্রবলেম আছে, তারা হচ্ছে আমাদের কমেন্ট করতে পারো, এই জায়গাতে কমেন্ট করো, অথবা জুওলজি প্রবলেম সলভিং বক্সে তোমরা কমেন্ট করতে পারো। আমি সলভ ক্লাসে ওটা নিয়ে আলোচনা করব। এখন থেকে যারা পড়া শুরু করা নাই, তারা পড়া অলরেডি স্টার্ট করে দাও। তারা মনোযোগ দিয়ে পড়ো। ইনশাল্লাহ তুমি যে জার্নিটা স্টার্ট করেছো, তোমার অবশ্যই সাকসেস তোমার আসবে যদি তুমি চেষ্টা করো। আর অবভিয়াসলি তুমি যখন প্রিপারেশন যখন নিবাই, বেস্টটার জন্যই প্রিপারেশন নিব, তাই না? তো সেই জন্য এখন থেকে মনোযোগ দিয়ে পড়া শুরু করে দাও। সবাইকে পরীক্ষার জন্য বেস্ট অফ লাক। ইনশাল্লাহ সলভ ক্লাসে আবার দেখা হবে। সে পর্যন্ত আসসালামু আলাইকুম এন্ড আল্লাহ হাফিজ।